মাম্মাম, মাম্মাম, কোথায় ছিলে? জানো, পাপ্পা বলছিল তুমি নাকি লাগ করলে তো। চলো না, চলো, পাপ্পাও আছে আমার সাথে, ওই দিকটায়। অনেক দিন পর বান্ধবীর সাথে একটু বের হয়েছিলাম। শপিং মলে অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম। হঠাৎ বাচ্চাটা এসে হাঁটু জড়িয়ে ধরল। অবাক হয়ে বাচ্চাটার দিকে তাকালাম। হাঁটু গেড়ে বসে বললাম, কি নাম বাবা তোমার? মাম্মাম, তুমি আমার নাম জানো না? মাম্মাম, আমি তোমার বাবু, আয়ান। বাবু, আমি তো তোমার মা নই। তুমি কার সাথে আসছো এখানে? তোমার বাবা মা কোথায়? না, তুমি আমার মাম্মাম। পাপ্পা বলছিল তুমি নাকি লাগ করে চলে গেছিলা। আমি তত বলতি পাপ্পাকে তোমার কাতে নিয়ে আসতে, আমার কথা কেউ শুনে নাই। কেন যেন খুব মায়া লাগছে। কোনো অজানা অনুভূতি হচ্ছে। মনে হয় ও কত আপন একজন। মনকে বুঝিয়ে ভাবলাম, ছোট বাচ্চা হয়তো ভুল ভাবছে, হয়তো বাবা মা থেকে হারিয়ে গেছে। তাই ভাবলাম আদর করে একটু কোনো ইনফরমেশন পাই কি না বাবা মা সম্পর্কে। তো আয়ান, তুমি তো অনেক কিউট একটা বাচ্চা। আমি তো তোমার বাচ্চা, তোমার মতো কিউট। পাপ্পার স্বপ্নময় তাই বলে। গালে দুই হাত দিয়ে হেসে, ও মা, তাই নাকি? তো তুমি এখানে কার সাথে আসছো? কেউ কি তোমাকে অবশ্যই খুঁজছে? আমি তো দাদুনের সাথে খেলতে আসছিলাম, তারপর আমি আইসক্রিম খাবো, তাই দাদুন আনতে গেছে। তোমাকে দেখে আমি তোমার কাছে দৌড় দিয়ে আসছি। এটা তো খারাপ কথা বাবা। তোমার দাদু তো তোমাকে খুঁজছে। চলো, তোমাকে তোমার দাদুর কাছেই দিয়ে আসি। না, তুমিও যাবে, তুমি আমার সাথে যাবে। আমি তো তোমার সাথে যেতে পারবো না বাবা। তাইলে আমি যাব তোমার সাথে। বাবুলা তো তবেই মামামের কাছেই থাকে। বাচ্চাটার কথাগুলো শুনে খুবই খারাপ লাগছে। কিন্তু ও তো কেউ না আমার। তাও মনে হয় পরিচিত, অনেক আগে। কি মায়া ওর মুখে। হঠাৎ আমার বান্ধবী রিয়া আমাকে ডাকতে ডাকতে কাছে আসলো। আরে, তুই এখানে? তোকেই খুঁজতেছিলাম। চল বাসায় যাই, শপিং শেষ। এই ছেলেটা কে? আমি উত্তর দেওয়ার আগেই আয়ান বলে উঠল, আমি আমার মাম্মামের বাবু, তাই না মাম্মাম? কত মায়া ভরা কণ্ঠে কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলার আগেই রিয়া বলল, পৃথা, কে ও? তোকে আবার মাম্মাম বলছে কেন? হ্যাঁ রিয়া, একটু এদিকে আয় তো, কথা আছে। আয়ান বাবা, একটু দাঁড়াও, আমি আসছি। ওর চোখের পানি মুছে রিয়াকে একটু পাশে এনে সব বললাম। তারপর ভাবলাম কিভাবে আয়ানকে ওর দাদুর কাছে দিয়ে আসি। ওর কথায় যা বুঝলাম, ও আমাকে এই মুহূর্তে ছেড়ে যাবে না। কিন্তু এখন আমার কোনো ঝামেলা করার শক্তি নেই। কেন যেন মাথাটা ভো ভো করছে। তাই প্ল্যান করলাম রিয়াকে দিয়ে ওকে ওর দাদুর কাছে দিয়ে আসবো। আয়নের কাছে গেলাম। ও আমার দিকেই তাকিয়েছিল মায়া ভরা চোখে, যেন চোখের পলকে ও আমাকে হারিয়ে ফেলবে। আয়ান বাবা, শোনো, তুমি এই আন্টির সাথে এখন তোমার দাদুর কাছে যাও। না, আমি যাব না। আমার গলা জড়িয়ে কেন যেন আমার বুকেও ব্যথা করছে। আহ বাবা, আমার কথা শোনো। তুমি না আইসক্রিম খাবে? তো আমি অনেকগুলো আইসক্রিম কিনে তোমার কাছে যাব। তুমি চলে যাও। তুমি না তোমার মাম্মামের ভালো ছেলে? আয়ান খুশি হয়ে আমার গালে চুমু দিয়ে বলে, হ্যাঁ, আয়ান তার মাম্মামের লট্টি তেলে। তাই তো আমি আগে যাই, তুমি এতগুলো আইসক্রিম নিয়ে বাটায় আইতো। বাই বাই মাম্মাম। আমিও ওর গালে চুমু খেয়ে বিদায় জানালাম। হঠাৎ চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এ কেমন অনুভূতি! পৃথা বাসায় ফিরে আসে যখন রিয়ার কাছে শুনলো যে আয়ান নাকি অনেক কান্নাকাটি করেছে। ওকে কোনো মতে বুঝিয়ে রিয়া চলে আসে। পৃথার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এসেই রুমের দরজা আটকিয়ে শুয়ে পড়ে। বারবার আয়ানের কান্না মিশ্রিত চেহারা ভেসে উঠছে। কত মায়াভরা কণ্ঠে ও পৃথাকে মাম্মাম বলছে। না, পৃথা আর ভাবতে পারল না, ঘুমানো দরকার। প্রায় ঘন্টাখানিক ঘুমানোর পর দরজায় ধাক্কানোর আওয়াজে ঘুম ভেঙে যায়। পৃথা দরজা খুলে দেখে ওর মা মিসেস শেখর চিহ্নিত মুখে। পৃথা মা, সেই এসে দরজা আটকিয়ে শুয়ে আছিস? দুপুরে খাবি না? তোর মেডিসিনগুলোও নিতে হবে। রাজ কতবার বললো মেডিসিন যেন বাদ না যায়।
রাজ নাকি তোকে কতবার ফোন দিল? তোর ফোন নাকি অফ? খেতে আয়, খেয়ে রাজকে ফোন দে। ছেলেটা তোকে নিয়ে অনেক টেনশনে থাকে। আয় মা। আসছি মা, মুখটা ধুয়ে আসি, তুমি যাও। পৃথা হাত মুখ ধুয়ে খেতে যায়। ততক্ষণে আয়নের কথা ভুলে গেছে। খেয়ে এসে রাজকে ফোন দেয়। হ্যালো পর্থা, তোকে সেই কখন থেকে ফোন দিচ্ছি। কই ছিলি? কত টেনশন ফেলে দিয়েছিস জানিস? ঘুমিয়েছিলাম রাজ, বল কেন ফোন দিচ্ছিস? কেন? তোকে কি কারণ ছাড়া ফোন দিতে পারি না? আমার কি কোনো অধিকার নেই? সবচেয়ে বেশি অধিকার আমার তোর উপর। এই রাজ তোকে যে কোনো সময় ফোন দিতে পারবে, কেউ আটকাতে পারবে না, কেউ না। এসব কি রাজ, এত হাইপার কেন হচ্ছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড, ফোন দিতেই পারিস। বল কি বলবি? খেয়েছিস? হ্যাঁ। মেডিসিন ঠিকমতো খাচ্ছিস? মনে করে রোজ খাবি কিন্তু। আর আজ বিকেলে আমার চেম্বারে আসবি, কিছু টেস্ট করতে হবে। ওকে, ভাল লাগছে না, বিকেলে দেখা হবে। হ্যাঁ রাখি, বাই। বাই। পৃথা ফোন রেখে বারান্দায় গেল। এক মনে আকাশটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ চোখের কোণে পানি জমে আসে। এই আকাশে তাকালেই ওর কথা মনে পড়ে। পৃথা হঠাৎ করে কেঁদে ওঠে। কেন আকাশ, কেন এমন করলে আমার সাথে? ভালোই তো ছিলাম আমরা, কত স্বপ্ন ছিল, সব ভেঙে দিলে। যখন অ্যাক্সিডেন্ট হলো, কেন ছিলে না আমার পাশে? চোখের পানি মুছে রুমে এসে আলমারি থেকে কিছু ছবি বের করে। আকাশ আর ওর ছবি, কত সুন্দর মুহূর্ত এই ছবিতে ফুটে উঠেছে। হঠাৎ ওর অতীতে ডুব দেয়। 5 বছর আগে আমি সিরাতুল মুনতাহা পৃথা, এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী, বাবা মায়ের একমাত্র মেয়ে। আকাশও একই মেডিকেলের ইন্টার্ন। কাকতালীয়ভাবে এক ক্যাম্পাসেই ওদের দেখা, সেখান থেকে সম্পর্কের শুরু। রাজ ছিল পৃথার বেস্ট ফ্রেন্ড। রাজও পৃথাকে পছন্দ করত। তবে কিছু বলার আগেই আকাশের সাথে পৃথার রিলেশন হয়ে যায়। রিলেশনশিপের প্রথম অ্যানিভার্সারিতে আকাশ পৃথাকে বিয়ের জন্য প্রপোজ করে। আকাশের যেহেতু পজিশন ভালো ছিল, তাই পৃথার পরিবারও রাজি হয়ে যায়। অনেক ধুমধামের সাথে আকাশের সাথে পৃথার বিয়ে হয়ে যায়। আকাশের সাথে পৃথার এক সুন্দর গোছানো সংসার ছিল। বিয়ের 3 মাস পরে পৃথা কনসিভ করে। আকাশ পৃথার অনেক খেয়াল রাখত, কিন্তু পৃথার ডেলিভারির দিন আকাশের কিছু কাজের কারণে ফোন আসে, আর ও পৃথাকে ওর বাবা মার কাছে বাসায় রেখে চলে যায়। বিকেলে পৃথার পেন উঠলে ওর বাবা মা ওকে মেডিকেলে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার জানায় পৃথা নাকি এক মৃত বাচ্চার জন্ম দিয়েছিল। এই খবর পেয়ে পৃথা অনেক ভেঙে পড়ে। বারবার আকাশকে মনে করতেছিল, আকাশের কোনো খবর পাচ্ছিল না। হসপিটাল থেকে ডিসচার্জ করে পৃথাকে ওর বাবা মার বাসায় নিয়ে আসা হয়। 7 দিন ধরে পৃথার কোনো খবর পায় না। পৃথা যখন ওর আকাশের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই ও আকাশকে খুঁজে পায়নি পাশে। একদিন সকালবেলা পৃথার কাছে একটা পার্সেল আসে। পার্সেল দেখে পৃথা থ মেরে যায়। ডিভোর্স পেপার আর একটা বিয়ের কার্ড। আকাশের বিয়ের কার্ড। আকাশের খালাতো বোন ডায়নার সাথে। পৃথা অনেক ভেঙে পড়ে। আকাশকে অনেক ফোন দেয়, কিন্তু আকাশের ফোন অফ। রাত সকালে পৃথার সাথে দেখা করতে আসে, তখনও পৃথাকে সামাল দেয়। পৃথাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করায়। তারপর কেটে যায় অনেক দিন। পৃথা অনেক ডিপ্রেশনে পড়ে যায়। রাতে ওর বাচ্চাটাকে আর আকাশকে নিয়ে স্বপ্ন দেখে। ডিপ্রেশন থেকে সুস্থ হওয়ার জন্য অনেক কাউন্সিলিং করানো হয়। এসব সময় রাজই ওর পাশে ছিল। রাজ পৃথাকে অনেকবার বিয়ের প্রস্তাবও দেয়, কিন্তু পৃথা রাজি হয়নি। পৃথা সবসময় আকাশ আর ওর বাচ্চাকে নিয়ে ভাবত। আকাশের খবর 5 বছরও পায়নি। বর্তমানে এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে যায়। পৃথা চোখের পানি মুছে রেডি হয়ে হসপিটালের জন্য বের হয়। হসপিটালে গিয়ে জানতে পারে রাজ কোনো ইমার্জেন্সি কাজে হসপিটালের বাইরে গেছে। পৃথা রাজকে ফোন দেয়। হ্যালো রাজ, তুই কই? আমি তো তোর কেবিনে। একটু ওয়েট কর পর্থু, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। সমস্যা নেই, আস্তে আস্তে আয়, আমি ওয়েট করছি, বাই। কথা বলা শেষ করে চলে যাওয়া ধরে তখনই অন্যায় টান খায়।
আর শুনতে পায় কেউ মাম্মাম বলে ডাক দেয়। পিছনে ফিরে দেখে আয়ান কান্না করে চোখ মুখ লাল করে ওর ওড়না ধরে দাঁড়িয়ে আর বলছে, মাম্মাম, মাম্মাম, কেন তুমি আমার কাছে আতো নাই? জানো আমি কত কান্না করতি, পাপ্পাকে কত বলতি তোমার কাঁদতে নিয়ে আসতে। আমি লাগ করতি, আমি না তোমার বাবু, তাই তো আমার কাছে কেন আতো নাই? আমাকে দেখতে কেন আতো না? আমি ওর এসব কথায় কিছুই বুঝতে পারছি না। ও কেন আমাকে মা বলে? ওর মা বলাতে কেন এই বুকে এত শান্তি লাগে, যেন আমার আপন কেউ। আয়ানকে নিয়ে হসপিটালের ক্যাফেতে বসে আছি। ওকে একটা জুস আর বার্গার আর নিজের জন্য 1 কাপ কফি নিয়েছি। আয়ান, তুমি এখানে কার সাথে এসেছো? আয়ান বার্গারটা নাড়াচাড়া করতে ব্যস্ত ছিল। পাপ্পার সাথে। তো তোমার পাপ্পা কোথায়? পাপ্পা তো কেবিনে। আমি পাপ্পাকে না বলে চুপি চুপি বেল লইতি। এসব কি আয়ান? নিশ্চয়ই তোমাকে এসে খুঁজছে। একদম ভালো করনি। এসব বলতে না বলতেই আয়ান কাকে দেখে যেন পাপ্পা বলে ডাক দিয়ে দৌড় দিল। আমি পেছন ফিরে তো অবাক। আমি কাকে দেখছি? হঠাৎ মুখ থেকে একটা নাম বের হলো, আকাশ। আমার অতীত, আমার ভালোবাসা। আয়ান আকাশের ছেলে। ও আমাকে ভুলে সুখের সংসার করছে, বউ বাচ্চা নিয়ে আছে। এসব তো আমার ছিল, তাহলে কেন আমার কপালে সইল না? কেন? হঠাৎ ভাবনায় ছেদ পড়ল আকাশের কথায়। আয়ান, কই ছিলে? কতক্ষণ খুঁজেছি। এত বাড়ছো কেন? হ্যাঁ, তোমাকে বলেছি না আমার সাথে থাকবে? পাপ্পা তলে, আমি তো একটু বের হয়েছিলাম। তরি তরি। ও হাঁটু গেড়ে বলল, পাপ্পা ইজ অলসো সরি। আমারই উচিত হয়নি তোমাকে রাগ করার। তুমি তো রাগ করলি, কান্না করে দাও। বাবা, নেক্সট টাইম এমন করবে না, ঠিক আছে? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো? তো তুমি এখানে কেন? আর ইউ হাংরি আয়ান? তো আমাকে বলতে, আমি নিয়ে আসতাম। চলো, কি খাবে? আমি তো মাম্মার তাতে আসছি। মাম্মা আমাকে বার্গার আর জুস কিনে দিয়েছে। মাম্মাম ওই টানে। চলো চলো, মাম্মামকে আসতে আমি নিয়েই যাব। মাম্মাম? তুমি মাম্মামকে কোথায় দেখেছো? সকালেও বললে মাম্মামকে দেখেছো। ওই দেখো। পেছন ফিরে দেখি কেউ নেই। পৃথা আগেই চলে গেছে। সে আকাশের সম্মুখীন হতে চায় না। কেন হবে? সে তো ভালোই আছে বউ বাচ্চা নিয়ে। আয়ান পৃথাকে না দেখে ওদিকটায় দৌড় দেয়, চিৎকার করে কান্না করে দেয়। মাম্মাম, মাম্মাম, কোথায় তুমি? বের হও, দেখো তোমার বাবু কান্না করতে। ফ্লোরে পা মেলে বসে কান্না করতে থাকে। আকাশ তো দেখে দৌড়ে আসে আর আয়ানকে কোলে নেয়। না বাবা, কান্না করো না। তোমার মাম্মাম এখানে নেই বাবাই, তুমি ভুল ভাবছো। না, মাম্মাম তিলো। আমি আমার মাম্মামকে চিনব না? আমার মাম্মাম তিলো আমাকে না নিয়ে চলে গেছে। পাপা, মাম্মাম কি আমাকে লাইক করে না? আমি কি পতা বাবু? আয়ানকে জড়িয়ে ধরে বললাম, না বাবু, তুমি পচা না, তুমি অনেক ভালো। তোমার মাম্মাম তোমাকে অনেক ভালোবাসে। আজকে না দেখলেও দেখবে ঠিকই তোমার কাছে চলে আসবে। চলো বাসায় যাই, কান্না করে না বাবাই। আকাশ আয়ানকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। আকাশের বাসায় ওর বাবা আর আয়ান, তিনজনের সংসার। আকাশ বাসায় এসে কাজের লোককে আয়ানের জন্য খাবার বানাতে বলে। আয়ানকে খাইয়ে ঘুম পাড়ায়। আয়ান অনেক কান্নাকাটি করে ঘুমিয়ে পড়ে। আকাশ নিচে এসে সোফায় ওর বাবার পাশে বসে। আকাশ, তোকে চিন্তিত লাগছে কেন? আয়ান নাকি আজ ওর মাম্মামকে দেখেছি, তাই অনেক কান্নাকাটি করছি। তুমি তো জানো এটা কিভাবে সম্ভব। সকালেও একই কথা বলল। আকাশ, তোকে বলি কি, একটা বিয়ে কর। আয়ানের মায়ের প্রয়োজন, মা পেলে বাচ্চাটা একটা সুন্দর জীবন পাবে। বাবা, কতবার বলবো আমি আর বিয়ে করব না? আর কত? আয়ানকে আমি সুন্দর জীবন দেব। আমি ছাড়া ওর কারোর প্রয়োজন নেই, না কোনো নতুন মায়ের। আয়ানের মা লাগবে না, আর না আমার স্ত্রী। বলি উপরে চলে আসলাম।
আকাশের বাবা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কত সুন্দর জীবন ছিল, কত সুখের সংসার ছিল ছেলের। আকাশ নিজের রুমে গিয়ে আলমারি থেকে একটা অ্যালবাম বের করলো, ওর আর পৃথার ছবিতে ভরা। কি সুন্দর হাসি পৃথার, ভালোই তো ছিল ওরা, কত খুনসুটি ভরা দিন ছিল ওদের। কেন সইল না এসব ওদের কপালে? হঠাৎ আকাশ কেঁদে ওঠে। মাফ করে দিও পৃথা। যখন তোমার আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, আমি তখন তোমার পাশে ছিলাম না। মৃত সন্তানটার মুখও দেখলাম না। আমি বড়ই স্বার্থপর হয়ে গিয়েছিলাম। কত কাঁদলে তুমি, তবুও তোমার পাশে যায়নি। কত নির্দয়ের মতো আমি তোমাকে ডিভোর্স পেপারটা দিয়ে দিলাম, সাথে বিয়ের কার্ড। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কখনো সাহস হয়নি তোমার সামনে গিয়ে ক্ষমা চাওয়ার। আমার একটা ভুলের মাসুল আমাদের সংসারটাকে শেষ করে দিল। দেখো, এখন আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। আমার আয়ানটা সারাদিন ওর মায়ের জন্য কাঁদে। ও তো জন্মের পর থেকেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। আমার ভুলের ফল আমার ছেলে পাচ্ছে। আকাশ চোখের জল মুছে অ্যালবামটা আলমারিতে রেখে আয়ানের পাশে গিয়ে শুয়ে পড়ল। পৃথা হসপিটাল থেকে রাজের সাথে দেখা না করেই বাসায় চলে আসে। রাজ অনেক ফোন দেয় কিন্তু পৃথা ধরে না। বাসায় এসে রুম অফ করে কান্না করতে থাকে, নিজের চুল টানাটানি করে, চিল্লিয়ে বলতে থাকে, কেন আকাশ, কেন? খুব কি জরুরি ছিল? আমি কি পূর্ণ হয়ে গেছিলাম? কেন ছেড়ে চলে গেলে? আমার বাবুটাও চলে গেল ফাঁকি দিয়ে, কেউ নেই আমার। আর তুমি, তুমি তো খুব সুখে আছো বউ বাচ্চা নিয়ে। আমার দিকে তো ফিরে তাকানোর সময় নেই তোমার। ওকে ফাইন, আমিও মুভ অন করব। রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, একটা কথা ছিল। এইসব কি পর্থা? তুই জানিস আমি কত চিন্তিত ছিলাম। না দেখা করে চলে এলি, আর ফোন দেয়া ধরলি না। এত বাচ্চামি কেন সব সময়? সরি, হঠাৎ কাজ মনে পড়লো তাই চলে এলাম। আর ফোন সাইলেন্ট ছিল। সরি তোকে মিথ্যা বলার কারণে। এখন তোকে সত্যিটা বলবো না যে আকাশ আবার চলে এসেছে আমাদের জীবনে। সরি ইয়ার, রাগ করিস না প্লিজ। তুই জানিস আমি তোর উপর রাগ করে থাকতে পারি না। শোন, আমি আমার মেডিকেল স্টাডি কমপ্লিট করব, তাই কাল আমার সাথে যাবি ডকুমেন্টস নিয়ে। ওয়াও পর্থা, তুই আবার স্টাডি করবি? কতবার আন্টি আমি বললাম শুনলি না। ইটস এ গুড নিউজ। ওকে, কাল যাবো তোর সাথে। আগে ভাবিনি এসব, বাট এখন ভাববো। নিজের জন্য কিছু করতে হবে। কতদিন মায়ের কষ্ট বাড়াবো? এই পর্থা শোন না, কালকে দুপুরে একটি পার্টি আছে, আমাদের হসপিটালের নতুন উইনার আসছে, তার পার্টি। তুই যাবি আমার সাথে? আমার সাথে স্যারের এখনো দেখা হয়নি। কালকে যাব তার বাংলোতে, তোকেও যেতে হবে আমার সাথে। ওকে, দেখা যাবে। আগে আমার কাজ কমপ্লিট করতে হবে। আচ্ছা বাবা, তোর কাজ কমপ্লিট করেই যাব। এখন রেস্ট নে, কাল সকালে তোকে নিতে আসবো। ওকে বাই। কাল থেকে এক নতুন লাইফ শুরু করব, যেখানে আকাশের ছায়াও থাকবে না, না থাকবে ওর ওয়াইফ ডায়না, না ওর ছেলে আয়ান। আয়ান আকাশের ছেলে জানার পর পৃথা আর আয়ানকে নিয়ে ভাবতে চায় না। কেন ভাববে? আয়ান তো আর পৃথার বাচ্চা না, সে তো আকাশ আর ডায়নার ছেলে। এসব ভাবতেই পৃথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আজ তো এমন একটা ফুটফুটে বাচ্চা পৃথার হওয়ার কথা ছিল। এমন মাম্মাম বলা তো পৃথার বাচ্চার কথা ছিল। ভাগ্য এমন হতে পারতো না যে আয়ান পৃথার আর আকাশের ছেলে, কিন্তু না, বাস্তবতা ভিন্ন। পৃথা সব ভাবতে ভাবতে যেন ছন্নছাড়া হয়ে পড়ছে। না, আর ভাববে না এসব। মায়ের সাথে রাতের খাবার খেয়ে পৃথা শুয়ে পড়ল। পৃথার বাবা নেই, মারা গেছে 2 বছর আগেই। পৃথা আর ওর মা থাকে, ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রেডি হওয়া শুরু করলো। রাজ বলছে পার্টি আসছে, তাই রেডি হয়ে হসপিটালে যাবে। অনেক দিন সাজে না, আজকে যখন নতুন লাইফ শুরু হবে তাই হালকা সাজ দিবে। এক জামদানি শাড়ি পরলো, চুল ছেড়ে কাজল আর হালকা লিপস্টিক দিল। আর কিছু দেওয়ার মন নেই। হঠাৎ গাড়ির হর্ন বাজলো, তাই ও মার কাছ থেকে বিদায় নিয়ে নিচে নামলো। রাজ তো পৃথাকে দেখে আরেক দফা প্রেমে পড়ল। আরে, এ আমি কাকে দেখছি? পর্থাই তো নাকি? বাহ, কত দিন পর সাজলো মহারানী। ওয়েট ওয়েট ওয়েট, মহারানী কষ্ট করবে কেন? তার বান্দা হাজির, উনকি খেদমত মে। বুকে হাত দিয়ে কুর্নিশ করে
পৃথা হেসে দিল। বেশি বেশি না সব কিছুতে? তুই তো বললি আজ নাকি পার্টি, তাই একটু সাজলাম আর কি। অনেক সুন্দর লাগছে তোকে। কতদিন পর এমন হাসি খুশি। সবসময় থাকিস এমন। হয়েছে, চল এখন, অনেক কাজ। দুজনে হসপিটালে গিয়ে পৃথার পুনঃভর্তি করল। যে পর্যন্ত পড়াশোনা অফ করেছিল তারপর থেকেই আবার শুরু করবে। সব ফর্মালিটি শেষ করে ওরা পার্টির জন্য বের হলো। রাজের গাড়ি এক বাংলোর সামনে থামলো। সুন্দর তো বাংলোটা। ওনার নিজের বাড়িতে হবে ফাংশন? হ্যাঁ, চল ভিতরে যাই। স্যারকে দেখার অনেক ইচ্ছা। শুনলাম অনেক ট্যালেন্টেড, আর উনি নাকি আমাদের সিনিয়র ছিল। 4 বছর আগে ফ্যামিলি নিয়ে লন্ডনে চলে যায়। কিছুদিন হলো এখানে এসেছে, এই বাংলো কিনেছে। এখন ফ্যামিলি নিয়ে এখানেই থাকে। চল যাওয়া যাক। চল। পৃথা আর রাজ ভেতরে এসে দেখে হসপিটালের অনেকেই এসেছে। রাজ পৃথাকে নিয়ে তাদের ওদিকটায় চলে গেল। সবাই যার যার মতো পার্টি এনজয় করছে, কিন্তু যাদের পার্টি সেই নেই। আর রাজকে একজন ডাক দিল। রাজ পৃথাকে এক জায়গায় বসতে দিয়ে তাদের কাছে গেল। পৃথা নিজের মতো ঘুরে ঘুরে সব দেখছে। হঠাৎ পরিচিত সেই ডাক শুনতে পেল। পি- পি- পৃথা, তুমি এখানে? পৃথা পেছনে ফিরে দেখে আকাশ। কতদিন পর সে পরিচিত মুখ। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। সব ভুলে সামনে এগোনোর চেষ্টা করছিল। আর কেন সে ফিরে এলো? 4টা বছর তো একাই ছিল, এখন কেন আবার আসলো? এসব ভাবতে ভাবতে ধ্যান ভাঙলো আকাশের কথায়। কেমন আছো? নিজেকে সামলিয়ে, তা তো তোমার না জানলেও চলবে। তবে তুমি তো ভালোই আছো নিশ্চয়ই, বউ বাচ্চা নিয়ে। তো তুমি এখানে কেন? আমার দেয়া পার্টি, এটা আমার বাড়ি, কিন্তু তুমি জানলে কিভাবে আমার বাচ্চা আছে? এটা না জানার কি আছে? বিয়ে যখন করেছো তখন বাচ্চা তো থাকারই কথা। সবার তো আর আমার মতো বাচ্চা মারা যায় না। আর আপনার পার্টি জানলে কখনোই আসতাম না মিস্টার আকাশ। চলে যাচ্ছি। কথাটা যেন বুকে গিয়ে লাগলো। না, সেটা বলতে চাইনি। আসছো যখন থেকে যাও, বাবার সাথে দেখা করে যাও। পৃথা আকাশের কথা পাত্তা না দিয়ে চলে আসা ধরলে হঠাৎ আঁচলে টান অনুভব করলো। পৃথা ভাবে আকাশ, তাই ও আঁচলটা পেছনে না তাকিয়ে জোরে টান দিতেই বলে, টু নট ইউ ডিয়ার। এত সাহস! পেছনে তাকিয়ে দেখে আয়ান নিচে পড়ে গেছে। না দেখে আঁচল টান দেওয়ায় আয়ান টাল সামলাতে না পেরে পড়ে যায়। পৃথা আয়ানকে উঠাতে যেও থেমে যায়। আকাশকে দেখে আকাশ দৌড়ে আয়ানকে উঠায়। বাবা, ঠিক আছো? তোমার লাগেনি? দেখি দেখি। আয়ান আকাশকে ছাড়িয়ে পৃথার কাছে যায়। মাম্মাম, তুমি এতে তো? আমি জানতাম তুমি আমার কাছে আসবা। দেখো, আমি ব্যথা পাইছি, তুমি একটু আদর করে দাও না। কেঁদে চোখ লাল করে আমাকে জড়িয়ে ধরলে পিছিয়ে যায়। না, আয়ানের সাথে আর কোনো সম্পর্কে জড়াবো না। আমি তোর মা নই। আকাশ আর ডাইনার ছেলে। নিজেকে শক্ত করে অনেক কষ্টে বললাম, এই ছেলে কে তোর মা? যাকে তাকে মামা বলে। কাল থেকে দেখেছি মাম্মাম মাম্মাম করছিস। আমি তোর মা নই। তোর মার কাছে যা। আমাকে কেন জ্বালাচ্ছিস? পৃথার কথায় আয়নের চোখ মুখ লাল হয়ে আসছে, যেন এখনই চোখের সব পানি ঝরবে। আয়ন হঠাৎ পৃথার কথায় আয়নের চোখ মুখ লাল হয়ে আসছে, যেন এখনই চোখের সব পানি ঝরবে। আয়ন হঠাৎ কান্না ভরা চোখেই হেসে পৃথাকে জড়িয়ে বলে, মাম্মাম, তুমি রাগ করতো কেন? আমি তো তোমার বাবু, তুমি তো আমার মাম্মাম। আমার তো আর মাম্মাম নেই। সবার তো একটাই মাম্মাম থাকে। পাপ্পা তো বলে আমি নাকি ভালো তেলে। আমি তো দুধটামি করি না, আমি সবার কথা শুনি। তুমি পাপ্পাকে জিজ্ঞাসা করো। পাপ্পা, তুমি মাম্মামকে বলো না আমি ভালো তেলে, কাউকে জ্বালাই না। বলো না পাপ্পা। পৃথাকে ছেড়ে আকাশের কাছে গিয়ে আকাশ অসহায় হয়ে আয়নের সামনে হাঁটু গেড়ে বসে বলে, হ্যাঁ বাবাই, তুমি অনেক ভালো ছেলে। তুমি পাপ্পার গুড বয়। সবার কথা শোনো তুমি। আয়ন আকাশের কথা শুনে খুশি হয়। পৃথার কাছে গিয়ে বলে, দেখতো মাম্মাম, পাপ্পা বলে আমি গুড বয়। এখন তো আমার কাছে এত, আমাকে আদর করো না মাম্মাম। পৃথার হাত ধরে
পৃথারও আয়নের কথাগুলো শুনে কষ্ট হয়, কিন্তু না, আকাশের সামনে কোনোভাবেই নিজেকে দুর্বল করা যাবে না। আয়ান পৃথার ছেলে না, কেন তাকে কাছে টেনে নেবে? আকাশের ছেলে জানার পর তো প্রশ্নই আসে না। আগে না হয় অনুভূতিতে জড়িয়েছিল, এখন আর না। নিজেকে শক্ত করে আয়নের কাছ থেকে নিজের হাতটা সারিয়ে আয়নের ছোট মনে যে আশা জন্মেছিল তা নিমিষে মলিন হয়ে গেল। আবার কান্না মুখে আকাশের কাছে গেল। পাপ্পা, মাম্মামকে বলো না তুমি। পাপ্পা, মাম্মাম আমার মাম্মাম না বলো। পাপ্পা, তুমি না বলতো মাম্মাম একদিন তোলে আসবে, তো মাম্মামকে বলো না আমার কাতে আসতে। তুমি বললে ঠিক আসবে, বলো না প্লিজ, বলো। কান্না করতে করতে হাত জাকিয়ে আকাশ কি বলবে তা বুঝতে না পেরে আমতা আমতা করে বলল, পৃথা, আসলে তুমি একটু প্লিজ। আকাশকে বলতে না দিয়ে পৃথা, আসলে কি আমি, হ্যাঁ, নিজের ছেলেকে এটাও শেখাতে পারলে না যে কাকে মা বলতে হয় আর কাকে না? রাস্তায় যে কোনো কাউকে মা বলে জড়িয়ে ধরবে। ওর মাও বা কেমন, নিজের ছেলেকে সামলে রাখতে পারে না? এই, আপনার ওই ছেলেকে বলে দিবেন যেন আমার কাছে না আসে, বুঝেছেন? আপনি তো ভালো করেই জানেন যে আমি ওর মা নই, তো কেন আমার পেছন পেছনে মাম্মাম মাম্মাম করবে? আমার কোনো বাচ্চা নেই, আর না আমি কারো মা। অনেক কষ্টে নিজেকে শক্ত করে কথাগুলো বলল। আয়নের জন্য বুকে কেন যেন ব্যথাও করছে। কেন হয় এমন? শুধু কি আকাশের ছেলে বলে, নাকি নিজের সন্তানকে হারিয়ে? কোন অজানা সম্পর্ক এটা? আকাশকে কথাগুলো বলে আয়নের দিকে তাকিয়ে দেখি ছোট্ট বাচ্চাটা নাক মুখ ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। না, এখানে আর থাকা যাবে না। এই বাচ্চাটাকে দেখলে নিজেকে আর সামলাতে পারবে না। শুধু শুধু ওর আর আকাশের ঝগড়ায় বাচ্চাটা কেন কষ্ট পাবে? কিন্তু আজব, ওর মা কোথায়? নিজের ছেলেকে সামনে রাখতে পারে না। আর আয়ান আমাকেই বা কেন তার মা ভাবছে? আমাকে ও কিভাবে চেনে? না, এসব আর ভাবতে চাই না। আকাশের সাথে না আছে সম্পর্ক, আর না আমি রাখতে চাই। যেহেতু আকাশের সাথে সম্পর্ক নেই, তো কেন কোনো অনুভূতি থাকবে ওর ছেলের সাথে? হঠাৎ রাজের ডাকে ভাবনায় ছেদ পড়ল। পর্থা, শোন না, আসলে আকাশকে দেখে থেমে গিয়ে রাজও মাত্র জানলো যে এটা আকাশের পার্টি, আর আকাশই হসপিটালের নতুন মালিক। তাইও তা পর্থাকে বলতে এসেছিল যে ওদের আকাশের সাথে দেখা না হয়, কিন্তু এখানে এখানে তো ওদের কথাও হয়েছে। আরে রাজ, কেমন আছো? এই তো ভালোই আছি। এই পড়তো, চল কথা আছে। এত তাড়া কেন? পার্টি তো মাত্র শুরু হবে। রাজের হাত ধরে বলল, রাজ, আমি বাসায় যাব রাইট নাও। তুমি চাইলে থাকতে পারো। না না, আমিও যাব। আচ্ছা স্যার, আসি। ওকে, চল। রাজের হাত ধরে যাওয়া ধরলে আয়ান পেছন পেছন কান্না করতে করতে আশা ধরে। মাম্মাম, মাম্মাম, তুমি আমার কাছে থাকো না, আমাকে তেলে দেও না মাম্মাম। পৃথা সেদিকে ফিরে তাকায় না। আয়ান পেছনে পেছনে আসতে থাকলে আকাশ আয়ানকে গিয়ে ধরে। আয়ান অনেক ছোটাছুটি করতে থাকে, মাম্মাম মাম্মাম করে কান্নাকাটি করতে থাকে। আকাশ আয়ানকে কোলে নিয়ে উপরে চলে গেল। আয়ান কান্না করতে করতে বলে, পাপ্পা, মাম্মামকে নিয়ে আতো, আমার মাম্মাম তাই তাই। কান্না করতে করতে রুমের মালামাল ভাঙতে থাকে, সব কিছু নিচে ফেলতে থাকে। ক্লান্ত হয়ে নিচে হাত পা ছুঁড়ে কান্না করতে করতে গলায় ঝুলানো লকেটটা খুলে যেখানে পৃথা আর আকাশের ছবি লাগানো, ছবিটা দেখে। তাতে একটা চুমু দিয়ে সামনে তাকানো বড় ছবিটার কাছে যায়। পৃথার হাস্যোজ্জ্বল একটা ছবি টানানো, ছবিটায় হাত বুলিয়ে বলতে থাকে, মাম্মাম কেন আমার কাতে এত না? আমাকে কি তুমি ভালোবাসো না? আমি না তোমার বাবু? তুমি তো জানো না আমি রোজ তোমার টুবির সাথে কথা বলি, হাত বুলিয়ে আদল করি, কত চুমু দেই, তাও তুমি কেন আমাকে ভালোবাসো না? আমি কি তোরটি পতা তেলে? আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের কষ্টগুলো দেখছে। আজ ওর ভুলের কারণে ওর ছেলের মা নেই, ওর জন্য আজ ওর ছেলের এই অবস্থা। ও আয়নের পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, না বাবা,
আমার আয়ান অনেক ভালো, আর তার মাম্মামও তাকে ভালোবাসবে। দেখো, ততদিন আয়ানকে গুড বয় হয়ে থাকতে হবে, ভাঙাচোরা করা যাবে না, ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে, না হলে কিন্তু মাম্মাম আসবে না। না, আমি টপ কথা শুনবো। চলি, আমি খাবার খাবো। তাহলে মাম্মাম চলে আসবে, তাই না পাপ্পা? অনেক আশা ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে, অনেক কষ্টে ছেলের চোখের আশা দেখে অসহায়ের সাথে বলল, নিশ্চয়ই আসবে, চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি। আকাশ আয়ানকে নিচে নিয়ে গেল। এতক্ষণে পার্টিও শেষ হয়ে গেল। পৃথাও সারা পথ রাজের সাথে কথা বলল না। রাজও বুঝতে পারছে পৃথার মনে কি চলছে, তাই ও কিছু বলল না। পৃথার প্রচণ্ড কান্না পাচ্ছিল। আয়ানের কান্না ভরা ডাক বারবার কানে বাজছিল। কতবার ডাকলো, কিন্তু পৃথা পাষাণের মতো চলে গেল। ফিরে যেতেই বা কিভাবে, কি সম্পর্কের দোহাইয়ে যেত? কোনো তো সম্পর্ক নেই ওর আয়ানের সাথে। বাসায় ফিরে রুমের দরজা আটকিয়ে কান্না করলো। এই কান্নাই যেন ওর জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আকাশ আয়ানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। আয়ানও মাম্মামকে ফিরে পাওয়ার লোভে আকাশের সব কথা শুনে খেয়ে ঘুমিয়ে পড়ল, পৃথার একটা ছবি বুকে জড়িয়ে। আকাশ ফ্রেশ হয়ে পৃথার ছবিটার সামনে এসে দাঁড়িয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠল, অচেনা নাম্বার। আকাশ ফোনটা ধরে হ্যালো বলার আগেই ওপাশ থেকে কেউ হ্যালো বলে ওঠে। আকাশের মুখ থেকে বের হয়ে যায়, ডা- ডা- ডাইনা। ওলে বাবা, আমার কণ্ঠেই চিনে গেলে তো। কেমন আছো শুনি? আমার বাবুটা কেমন আছে? ওই, কিসের জন্য ফোন দিয়েছিস? হ্যাঁ, আমাদের তো খবর নিতে ফোন দিসনি, তা তো আমি জানি। আর আয়ান তোর বাচ্চা না, গট ইট। ওহো, এত রাগ কেন করছো? তুমি জান আমার উপর রাগের পরিমাণ ভালো হবে না। আর আয়নের মাকে তা তোমার আমাকে বলতে হবে না। আমার কিছু টাকার প্রয়োজন, তাই ফোন দিয়েছি। তাই বাচ্চার ওপর আমার কোনো ইন্টারেস্ট নাই, আর না ছিল। ও তো জাস্ট তোর সম্পত্তিতে ভাগ পাবার মাধ্যম ছিল। তোমার আর তোমার ছেলের প্রতি আমার কোনো আগ্রহ নেই। জাস্ট আমার টাকাগুলো পাঠিয়ে দাও। আমি আমার বিএফকে নিয়ে ভালোই আছি। তোর সোকল বউ হয়ে থাকার ইচ্ছে নেই আমার, আর না তোর বাচ্চার মা হয়ে। তোর মতো মেয়ে কারো মা হতে পারে না। না তুমি আমার আয়ানের মা। আমার আয়ানের মা পৃথা। ছোটবেলা থেকেই আমি ওর ধ্যান, মন সব কিছুতে পৃথার স্মৃতিতে সাজিয়েছি। আমার অবুঝ শিশুটা তার মা বলতে পৃথাকেই বোঝে, তোমাকে না। তুমি ওর জীবনের কোনো অংশতেও নেই। আমাকে আয়নকে দিয়ে সব হাসিল করতে নিজের ছেলেকে হারালে। হা হা হা, শুধু টাকা চাই তোমার। দেখবে একদিন তোমার কাছে কিছু থাকবে না। আমাদের ডিভোর্স হয়ে গেছে, তো এখন কেন টাকা চাইতে ফোন দিছো? তোমার নামে আমি আমার অনেক সম্পদ দিয়েছি। আর না, নেক্সট টাইম ফোন দিবে না। ডায়নাকে কিছু বলতে না দিয়ে আকাশ ফোন কেটে দেয়। তোমাকে আমি দেখে নিব। এখনো ওই পিঠা পিঠা করো, ওয়েট করতে থাকো। এখনো অনেক কিছু বাকি আছে। আয়ান আছে না? বাঁকা হাসি দিয়ে রাগে মোবাইলটা ছুঁড়ে মারে। পাশ থেকে ডায়নার বয়ফ্রেন্ড ওকে জড়িয়ে ধরল। ডায়নাও রাগ ভেঙে তাদের রঙ্গলীলায় মেতে উঠল। আকাশ ফোন রেখে পৃথার ছবির সামনে দাঁড়িয়ে আবার বলতে লাগলো, জানো পৃথা, কথায় আছি না, যখন অধিক সুখ হয় তখন কপালে সয় না। আমরা তো ভালোই ছিলাম, কিন্তু আমাদের সুখের সংসারে কাল হয়ে দাঁড়ালো ডাইনা। কাজিন হওয়ার সুবাদে ওর কাছে ভালো সম্পর্ক ছিল, একই বয়সী ছিল। আমরা একসাথে মেডিকেলে পড়তাম। তোমার সাথে সম্পর্ক জানার পর ও আমাকে প্রপোজ করে, আমি ফিরিয়ে দিই। ওকে বোঝাই অনেক, দেন ও হেসে তা মেনে নেয়। আমিও নিশ্চিত হই, কিন্তু হঠাৎ ও তোমাকে বিয়ে করায় ও তা মানতে পারেনি। একদিন আউটডোরে যাই, তখন ও আমাকে অনেক নেশা করায়। আমার কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে নিজেকে এক হোটেলে পাই, কেউ ছিল না। কিছু না ভেবে বাসায় চলে আসি।
দিনগুলো ভালোই কাটছিল। তোমার ডেলিভারি ডেটের দিন ফোন আসে, ইমার্জেন্সি, তোমাকে ছেড়েই আমাকে যেতে হয়। মাঝপথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। যখন আমার হুঁশ হয় তখন নিজেকে এক হাসপাতালের বেডে পাই। জানতে পারি 2 দিন হয়ে গেছে। আমাকে ওখানে কে আনে জিজ্ঞাসা করলে ডাইনার সামনে আসে, আর কোলে ছিল বাচ্চা, আমার আয়ান। আমি কিছু বুঝতে পারছি না। ডাইনার কাছ থেকে জানতে পারলাম আয়ান আমার আর ডাইনার ছেলে, কিন্তু কিভাবে সম্ভব? তখন আমাকে সেই আউটডোরের কথা বললে সেই রাতে নাকি ডাইনার সাথে নেশার ঘরে। ডাইনার অনেক কাছে চলে গিয়েছিলাম। ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। কি করব কিছু ভেবে পাচ্ছি না। শত হোক, ডাইনার সাথে সম্পর্ক না থাকলেও আয়ানের সাথে আছে। কিন্তু মেয়ের সন্দেহ মেটাতে ডিএনএ টেস্ট করাই, যা ম্যাচ হয় তাই সিদ্ধান্ত নিই যে এসব তোমার উপর ছেড়ে দিব। তাই ওদের নিয়ে তোমার কাছে রওনা দিলাম। কিন্তু যে জানতে পারলাম আমাদের সন্তান আর নেই, নিজেকে কি হতভাগা মনে হচ্ছে। নিজের সন্তানকেও দেখতে পারলাম না। শেষ দেখা যখন তোমার আমাকে প্রয়োজন ছিল, আমি ছিলাম না। আমি তোমার কাছে যাওয়ার আগেই রাজের সাথে দেখা। ওকে আমি সব বললে ও আমাকে বাধা দেয়, বলে এখন কেন এসেছি, যখন প্রয়োজন ছিল তখন যাইনি। রংলীলা করে কি মুখ দেখাবো তোমাকে? ওর কথাগুলো সত্যি ছিল। এক, তোমার বাচ্চা হারিয়েছো, তখন যদি জানতে আমার ডাইনার বাচ্চা আছে তুমি তো ভেঙে পড়তে। তাই আর যাওয়া হয়নি তোমার কাছে। কি মুখে যেতাম? তাই চলে আসি। আয়ানকে নিয়ে ডাইনা অনেক ইমোশনাল, ব্ল্যাকমেল করে। তাই বাধ্য হয়ে তোমাকে ডিভোর্স পেপার দিয়ে ডাইনাকে বিয়ে করি। পরিবার নিয়ে লন্ডনে চলে যাই। কিন্তু জানো, আমি কখনো তোমাকে ভুলিনি, না ডাইনাকে মেনে নিয়েছি। কিন্তু আমার বাচ্চাটার কপালে মায়ের আদর সইল না। ডাইনা একটা দিনও বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ালো না। বাজারের দুধ খেতে খেতে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করাতে হয়। কত অসহায় লাগতো যদি তুমি আমার পাশে থাকতে। কত রাত আয়নকে বুকে নিয়ে কাঁদতাম। নিজের পাপের শাস্তি পাচ্ছি, তোমাকে কষ্ট দেওয়ার ফল। ডাইনা কখনো আদর করেনি আমার ছেলেকে। আয়ান ছোট থেকে মাবিহীন জীবন পার করেছে। ডাইনা সবসময় পার্টি আর বিএফে মস্ত থাকতো, কখনো আয়নের মুখ পর্যন্ত দেখতো না। 6 মাসের মাথায় ডাইনা বাসা ছেড়ে চলে যায় এক বড়লোক ধরে। আমি ছোট থেকে আয়নকে তোমার ছবি দেখিয়েছি, ওর মা বলাতে তোমাকে বুঝিয়েছি। জানো আয়ান তোমাকে কত ভালোবাসে। তোমার ছবি দেখে তাতে অসংখ্য চুমু খেয়েছি। তোমার পুরনো ওড়না ওকে দিতাম যেন মায়ের গায়ের গন্ধ পাই। বাচ্চাটা তোমার ছবি বুকে নিয়ে এতগুলা দিন পার করেছি। আজও তোমার ছবি বুকে না নিয়ে ঘুমাই না। তুমি কি আমার ছোট্ট আয়ানটাকে একটু ভালোবাসা দিবা, আদর করে একটু বুকে টেনে নিবা? আমার ছেলেটা যে কখনো মায়ের ভালোবাসা পায়নি, কত আশা বেঁধে আসে ওর ছোট্ট বুকটাই। আকাশ আয়নের পাশে গিয়ে ওর দিকে তাকিয়ে আছে। কি মাসুম ওর চেহারাটা, সারাদিন মাম্মাম করে। কবে পাবে ওর মাম্মামকে? চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ছেলের মাথায় হাত বুলিয়ে পাশে শুয়ে পড়ে বুকে টেনে। সকালে পৃথা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে দেখলো ওর মা কোরআন তেলাওয়াত করছেন। পৃথা গিয়ে সকালের নাস্তা বানালো। সামনের বাগানটায় কতদিন ধরে যাওয়া হয় না, তাই গিয়ে গাছগুলোকে পানি দিতে গেল। গাছে পানি দিয়ে এসে মায়ের সাথে নাস্তা করে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। জানি আকাশের সাথে চলার পথে অনেক দেখা হবে, তাই নিজেকে শক্ত করতে হবে আর পেছনে ফিরে তাকাবো না। এবার মা আর আমার কথা ভাববো, নিজের জন্য স্বার্থপর হব। আকাশ সকালে ঘুম থেকে উঠে নিচে নেমে বুয়াকে নাস্তা বানাতে বলে। ওর আর বাবার জন্য কফি করে দুজনে গার্ডেনে বসে কফি খাই। হঠাৎ আকাশের বাবা ছেলেকে বললেন, শুনলাম কাল পৃথা মা এসেছিল, একবারের জন্য আমার সাথে দেখা করলো না। করবেই বা কেন? আমি তো অপরাধী ওর কাছে। নিজের ছেলের স্বার্থই দেখলাম, মেয়ে করেই তো আনছিলাম ওকে। স্বার্থের সময় তাও ভুলে গেলাম। আয়ানটাও সারাদিন মা মা করে, পৃথারও বা দোষ কি?
অন্যের ছেলেকে কেন ও মেনে নেবে, তাও তার স্বামীর, যা তাকে ধোঁকা দিয়েছে। আয়ান অবুঝ, কে কিভাবে বোঝায় যে ওর মা সে তাকে ছেড়ে গেছে নিজের স্বার্থের কারণে, আর যাকে পাওয়ার আশায় বুক বেঁধে আছে সে তো তার কেউ না। এখন কি করে সব সামলাবি বাবা? এতদিন না হয় আয়ানকে মিথ্যে আশা দিয়ে পৃথার কথা বুঝিয়েছিস, এখন তো পৃথাকে দেখেছে আবার ওর কাছে যেতে চাবে, তখন কি করবি? পৃথা কি ওকে মেনে নিবে? জানি আমি। উঠে চলে যায়। আকাশ নিজেই কিছু না জানে না সেখানে বাবাকে কি বলবে। এসব ভাবতে ভাবতে রুমে এসে আয়ানকে ঘুম থেকে ডাকে। বাবা আয়ান, ওঠো, সকাল হয়েছে। আয়ান কতক্ষণ আর মোড়া ভেঙে পাশ ফিরে শুয়ে পড়ে। পাপ্পা 5 মিনিট না, আমার ঘুম কমপ্লিট না। নো মোর টাইম, গেট আপ। পাপ্পাকে হসপিটালে যেতে হবে, আর তোমাকেও আমার সাথে নিয়ে যাব, সো হারি আপ। আয়ান তা শুনে এক লাফে উঠে গেল। ইয়ে, আমিও যাবো, চলো চলো। আগে ব্রাশ করো, যাও ওয়াশরুমে, তোমার ব্রাশ নিয়ে আসি। আয়ানকে ফ্রেশ করে খাইয়ে রেডি করে আকাশও রেডি হয়। আকাশ রেডি হয়ে এসে দেখে আয়ান পৃথার ছবির সাথে কথা বলছে। গুড মর্নিং পাম্মাম, দেখো আমি রেডি হয়ে পাপ্পার ছাদে যাচ্ছি। আমি সকালে খাবারও খেয়েছি, পাপ্পার সব কথাও শুনেছি। তুমি কিন্তু তাড়াতাড়ি আমার কাতে চলে আসতা। আকাশ আয়ানকে ডাক দিল। ওকে মাম্মাম, বাই, আই লাভ ইউ। পৃথার ছবিতে চুমু দিয়ে আকাশ আর আয়ান হসপিটালের জন্য বের হয়ে গেল। কে জানে আজ ওদের তিনজনের ভাগ্যে কি আছে। পৃথা হসপিটালে এসে ক্লাস করে, নতুন ক্লাস জুনিয়রদের সাথে করে। আগের স্টুডেন্ট হওয়ায় অনেক টিচার পরিচিত, আর ওর অনেক ফ্রেন্ডও টিচার হিসেবে জয়েন করেছে। রাজও ওদের ক্লাস নেবে। জুনিয়রদের সাথে ক্লাস করলেও ও অনেকের সাথে পরিচিত হয়ে ফ্রেন্ডশিপ করে নেয়। আকাশ পৃথাদের প্রিন্সিপাল আর সাথে হসপিটালের ওনার। পৃথা এ সম্পর্কে অবগত, নিজেকে বুঝিয়ে শক্ত করে নেয়, কারণ জীবন তো তার জন্য থেমে থাকবে না, সবসময় সব পরিস্থিতিতে মানিয়ে চলতে হবে। আকাশ আয়ানকে নিয়ে হসপিটালে এসে সোজা নিজের কেবিনে চলে যায়। আয়ানকে পাশে বসিয়ে আজকের শিডিউল দেখতে থাকে, টুকটাক কাজ করে। দেন পিএকে ডেকে সার্জারিগুলোর টাইম জানে। আয়ান চুপচাপ বসে আইপ্যাডে গেম খেলছে। কিছুক্ষণ পর আকাশের একটা সার্জারি থাকে, তাই আয়ানকে কিডস সেকশনে খেলতে দিয়ে আসে, যেখানে ডাক্তারদের বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। যে মহিলারা ডাক্তার তারা তাদের ছোট ছেলে মেয়েকে অনেক সময় নিয়ে আসে, তখন তারা এখানে খেলতে রেখে কাজে যায়। অনেক স্টাফ আর নার্সরাও তাদের বাচ্চাদের নিয়ে আসে। আকাশ আয়ানকে রেখে গার্ডকে বলে সার্জারিতে চলে যায়। আয়ান বাকি বাচ্চাদের সাথে খেলা করতে থাকে। পৃথা ক্লাস করে বের হলে হঠাৎ ওর এক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। আরে প্রীতু, কতদিন পর, কি খবর? ও মিশু, এই তো ভালো, তোর খবর কি? এই তো আছি রে, সংসার আর হসপিটাল নিয়ে আছি, আর কি। বাসায় ছেলেকে সামলাও আর এখানে রোগী। পৃথা হেসে দেয়, তার ছেলে আছে নাকি, আর আমি জানি না। অবশ্য জানবো বা কিভাবে, নিজেকে নিয়েই তো ছিলাম এতদিন। ওসব বাদ দে, ছেলের পিক দেখারে। পিক কেন দেখবি, স্বয়ং সামনে দেখে নে। আয় দেখাচ্ছি তোকে, কিড সেকশনে খেলতে নিয়ে এসেছি, চল দেখবি। কত পাকনা হয়েছে আমার ছেলে। ওরে তাই নাকি? কত বছর তোর ছেলের? 3 বছর 6 মাস। ওহো, অনেক বড় হয়েছে। আমার বেবি বেঁচে থাকলে আজ এমনই হতো, মনে মনে বলে। চল যাই। আয়ান বাচ্চাদের সাথে খেলতে থাকে, দেখে অনেক বাচ্চার মা এসে তাদের দিয়ে যায়, আদর করে যায়। অনেকের মা ওদের নিতে আসে, খাবার খাইয়ে দেয়, কোলে নিয়ে আদর করে। এসব দেখে ওর মনটা খারাপ হয়ে যায়। ওর মাম্মাম কেন ওর সাথে আসে না, কেন ওকে কোলে নিয়ে আদর করে না, এসব ভেবে ওর মনটা খারাপ হয়ে যায়। তাই ও খেলা বাদ দিয়ে পাশে বেঞ্চে বসে চুপচাপ মন খারাপ করে বসে অন্যদের তাদের মায়ের সাথে দেখতে থাকে। মিশা আর পৃথা কিডস সেকশনে যায়। নিশা ওর ছেলেকে দেখে ডাক দেয়। সাইব বাবা, এদিকে আসো তো।
সাইফ ওর মায়ের ডাকে দৌড়ে এসে ওর মাকে জড়িয়ে ধরে। মিশাও হাঁটু গেড়ে ওর ছেলের সামনে বসে। দেখছো কত ঘেমে গেছে, দৌড়াদৌড়ি কি বেশি করছো নাকি? পরম যত্নে বাচ্চার ঘাম মুছিয়ে কপালে চুমু এঁকে তোমাকে এক আন্টির সাথে দেখা করাই, আসো। পৃথার মনটাও খারাপ হয়ে যায় এসব দেখে। আজ ওর তো এমন বেবি থাকতো, ওকে এমন করে জড়িয়ে ধরতো না, নিজেকে সামলে নেয়। মিশা ওর ছেলেকে নিয়ে পৃথার কাছে আসে। সাইব বাবা, এটা তোমার এক আন্টি, হ্যালো বলো আন্টিকে। হ্যালো আন্টি। পৃথাও হাঁটু গেড়ে সাইফের সামনে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। হ্যালো বাবাই, তোমার নাম কি সোনা? সাইফ। খুব সুন্দর নাম তো বাবাই। কপালে চুমু খায়। সাইফও চুমু খায় পৃথার গালে। তা দেখে পৃথা আর মিশা দুজনেই হেসে দেয়। পৃথা সাইফকে জড়িয়ে ধরে। আয়ান হঠাৎ পৃথাকে দেখে, হাসি হাসি মুখ করে পৃথার কাছে যাওয়া ধরে। তখন সাইফকে পৃথার আদর করা দেখে ফেলে। হঠাৎ চোখ মুখ লাল করে ফুপিয়ে ওঠে, চোখে পানি চিকচিক করে। ওর মাম্মাম অন্য কাউকে আদর করে তা দেখে। ওকে আদর না করে অন্য কাউকে চুমু খায়, ওকে জড়িয়ে না ধরে অন্য কাউকে কেন ধরবে? ও দৌড়ে আসে, এসে এই সাইফকে পৃথার থেকে ধাক্কা দেয় আর বলতে থাকে, এই, তুই আমার মাম্মামকে কেন ধরেছিস? আমার মাম্মাম কেন আদর করবে তোকে? আমি মাম্মামের বাবু, তোকে না, আমাকে আদর করবে। হঠাৎ এসব হয়। পৃথা আর মিশা কিছু বুঝে উঠতে পারেনি। মিশা ওর ছেলেকে ধরে। পৃথা আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ান চোখ মুখ লাল, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, বুকটা খা খা করে ওঠে পৃথার। মিশা হঠাৎ বলে ওঠে, পৃথা, কেও, তোর কি হয়? তোকে মা ডাকছে কেন? পৃথা নিজেকে সামলে বলে, চিনি না তেমন, কিন্তু আমাদের প্রিন্সিপালের ছেলে, কাল পার্টিতে দেখেছিলাম। আয়নকে ছাড়িয়ে নিজের থেকে মিশা আয়নের মাথায় হাত দিয়ে বলে, বাবা, কি নাম তোমার? তুমি কার কার সাথে এসেছো? তোমার বাবা কোথায়? ওকে কেন মা বলছো? মিশার হাত ঝেড়ে চিল্লিয়ে বলে, আমার মাম্মামকে মাম্মাম বলবো না তো কি বলবো? ওই তেলে আমার মাম্মামকে আদর কেন করতে? আয়ান সাইফকে আবার মারতে যায়। পৃথা এতক্ষণ আয়ানকে ইগনোর করতে চাইলেও এবার সাইফকে মারতে গেলে এবার ও খুব রেগে যায়। আয়ান সাইফকে মারার আগে পৃথা আয়ানের হাত ধরে ফেলে। মিশাকে বলে, তোর সাথে পরে কথা বলছি। আয়ানের হাত ধরে টানতে টানতে আয়ানের রুমের দিকে যায়। পৃথা রাগের মাথায় যে আয়ানের হাত ধরেছে তা ওর খেয়াল নেই। ওর মাথায় শুধু এক জিনিস চলছে, কেন এই ছেলে ওর পেছনে আসে বারবার, কেন ওকে মাম্মাম ডাকে? পৃথা তো ওর কেউ না, ও তো ডায়নার সন্তান। ওদের জন্যই তো আকাশ পৃথাকে ছেড়েছে। এখন কেন ওদের ছেলে পৃথার লাইফে এসে এসব এলোমেলো করে দিচ্ছে? কেন পৃথার শূন্য বুকটা খা খা করে এই ছেলেকে দেখে? না, আজকে এর বিহিত করতেই হবে। আয়ান হাত জোরে ধরায় আয়ান ব্যথা পায় হাতে। আয়ান ব্যথায় বলতে থাকে, মাম্মাম, মাম্মাম লাগছে তো। পৃথা যেন শুনতেই পাচ্ছে না, ও যেন আজ ওর নিজের মধ্যে নেই। আকাশের রুমে এসে আয়ানের হাত ছেড়ে দেয়। আয়ান হাত ধরে নিচে বসে পড়ে, নিচে বসেই ফুপিয়ে কান্না করে দেয়। আকাশকে রুমে না দেখে মেজাজ আরও খারাপ হয়ে যায়। আয়ানের সামনে ঝুঁকে ওকে জিজ্ঞেস করে, এই ছেলে, তোর বাপ কই? হ্যাঁ, তোকে এমন একা ছেড়ে দেয় আর তুই যাকে পাস তাকে মাম্মাম মাম্মাম করিস। পৃথার এমন জোরে কথা বলায় আয়ান ভয়ে জোরে কান্না করে দেয়। মাম্মাম, ভয় লাগে তো। পৃথার হাত ধরে পৃথা হাত ছেড়ে বলে, ওই চুপ, আর কত বলবো আমি তোর মা নই? হঠাৎ আকাশ রুমে এসে দেখে পৃথা আয়ানের সাথে চিল্লিয়ে কথা বলছে আর আয়ান ভয়ে কাঁচুমাচু দিয়ে কান্না করছে। আকাশ রেগে বলে, পৃথা, তুমি কি, হ্যাঁ, তোমার কি কোনো সেন্স নেই? এতটুকু বাচ্চার সাথে চিল্লিয়ে কথা বলছো? দেখছো না ও কত ভয় পাচ্ছে? কি করেছে ও? হ্যাঁ, আমার কোনো সেন্স নেই। আমি কেন দেখতে যাব তোর ছেলেকে? ওই, তোর ছেলে কেন আমার পেছনে মাম্মাম মাম্মাম করে? ওই, ছেলেকে সামলে রাখতে পারিস না? আমার পেছনে কেন আসে? আমি ওর মা নই, এটা কেন ওকে বলিস না? তোর ছেলেকে বলে দিবি যেন আমার পেছনে পেছনে না আসে। আমার সাথে কোনো সম্পর্ক নেই, না কখনো হবে। ওর মায়ের কাছে যায় না কেন?
আমার লাইফ থেকে চলে সে কত বছর আগে গেছিস, আবার কেন আসলি? নিজের সন্তান যখন মারা গেল একবারও তো এলি না কেন? ও তো তোর অংশ ছিল, তখন তো তোর খোঁজ ছিল না। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এখন কেন এসেছিস তাও এই ছেলেকে নিয়ে? আর খেলতে দেব না কাউকে আমাকে নিয়ে, আর কারোর প্রতি মায়া জন্মাতে দেব না কাউকে। পৃথা আকাশকে ছেড়ে আয়নের কাছে গিয়ে বলে, এই শুনেছিস তো, আমি তোর মা নই তো, নেক্সট টাইম আমার সামনে আসবি না কিন্তু, বলে দিলাম। পৃথা রাগে রুম থেকে বেরিয়ে যায়। কেন কেন বলে চিল্লাতে থাকে। হঠাৎ হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ে, জোরে জোরে কান্না করতে থাকে, যেন ওর অনেক প্রিয় জিনিসকে আঘাত করে ফেলছে। চিল্লাতে চিল্লাতে কান্না করে দেয়। হে আল্লাহ, কেন কেন করলে আমার সাথে এমন? সব তো নিয়ে গেছো, আবার কেন এত কষ্ট? আয়নের জন্য কেন এই বুকটা পড়ে? ও তো আমার কেউ না, আমার বাচ্চা তো সে কত আগেই কেড়ে নিলা। ও তো ও কেন আমার উপর অধিকার খাতায়? ও আকাশ আর ডাইনার ছেলে, আমাকে কেন মা ডেকে? কিছু বুঝতে পারছি না, সব কেন এত এলোমেলো লাগছে? আমাদের এই এলোমেলো জীবনে কেন আয়ন এত কষ্ট পাচ্ছে? ছোট্ট বাচ্চাটার চোখে তাকালে কত মায়া কাজ করে, কত ভালোবাসার কাঙ্গাল চোখ দুটো। এসব বলেই পৃথা পাগলের মতো চিল্লিয়ে কান্না করতে থাকে। আকাশ পৃথার ব্যবহারে অবাক। এ কোন পৃথাকে দেখছে সে? এত কষ্ট ওর মনে ভরে রেখেছিল? কত কষ্ট পেলে মানুষ এসব বলতে পারে? এসব ভাবতে ভাবতে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ন নিচে পড়ে আছে, ওর কোনো হুঁশ নেই। আকাশ দ্রুত ওর পালস চেক করে, বেশি ভয় আর শকে ও সেন্সলেস হয়ে পড়ে। দ্রুত ওকে কোলে তুলে ওয়ার্ডে নিয়ে যায়। আয়নকে হসপিটালের ওয়ার্ডে শিফট করা হয়। আকাশ নিজেই ওর চেক আপ করে। ওর সাথে চিল্লাচিল্লি করার কারণে অতিরিক্ত মেন্টাল প্রেশারে ও সেন্সলেস হয়ে পড়ে। আয়নের ছোটবেলা থেকেই এই প্রবলেম। আকাশ এবার কোনো রিস্ক নিল না, আয়নের ফুল বডি এক্সামিন করলো, নার্সকে বলে রিপোর্ট বানাতে দেয়। আয়নকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে সেলাইন পুশ করে আকাশ ওর পাশে বসে থাকে। আয়ান গভীর ঘুমে মগ্ন। আকাশ পাশে বসে কান্না করে বলতে থাকে, সব আমার দোষ, আমার জন্যই আয়ানের এই অবস্থা। আমার এক ভুল এলোমেলো করে দিল এতগুলো জীবন। পৃথাকে কত কষ্ট দিয়েছি। আমার তো আয়ান আছে, ওর তো সেই সম্বলটুকুও নেই। আমি তো এক বাচ্চা নিয়ে সুখে থাকি, আর আমার সেই মৃত বাচ্চা যাকে এক নজরও দেখতে পারলাম না। পৃথা তো সেই বাচ্চার কষ্টে বুকে চেপে এখনো বসে আছে। আল্লাহ, সব ঠিক করে দাও, যেন আমার আয়ানের জীবনে সব ঠিক হয়ে যায়, সাথে আমার পৃথারও। হঠাৎ আয়ান ঘুমের ঘোরে মাম্মাম মাম্মাম করতে থাকে। আকাশ যেন এসব সহ্য হচ্ছে না, তার তো কিছু করারও নেই। আজ সে বড় অসহায়। পৃথার হঠাৎ ঘুম ভেঙে যায়, যেন কাছের কেউ অনেক কষ্টে আছে, ওকে যেন বারবার ডাকছে। মনটা ছটফট করছে। মনকে স্থির করার জন্য ও তাহাজ্জুদের নামাজ পড়ে কতক্ষণ কান্নাকাটি করে। পরের দিন সকালে আয়ানের ঘুম ভাঙে হসপিটালে। আয়ান দুর্বল ক্লান্ত চোখে তাকিয়ে আকাশকে ওর পাশে দেখে। ক্লান্ত কণ্ঠে আকাশকে ডাকে, পাপ্পা। জি বাবাই। আকাশ আয়নের পাশেই বসে। কেমন লাগছে? মাম খাবো। আকাশ আয়ানকে পানি খাইয়ে হাত বুলিয়ে দেয়। নার্সকে দিয়ে ওষুধ আর নাস্তা আনায়। মাম্মা মামাকে ভালোবাসে না, তাই না পাপ্পা? কে বলেছে বাবাই মাম্মাম তোমাকে অনেক ভালোবাসি? কাল বলেতে যেন আমি মাম্মামকে মাম্মাম না বলি। মাম্মা মামাকে বকেতে আমার হাতেও ব্যথা পাইতি, তাও আমাকে আদর করে নাই। ওই বাচ্চা থেকে এতগুলো আদর করেতে, তুমিও দিতে, আমাকে একটুও দেয়নি। আমি কাল রাতে মাম্মিমকে স্বপ্নে দেখেছি, ওই বাবুটাকে নিয়ে অনেক আদর করে, আমাকে করে না। কি বলবে কিছু বুঝছি না। ছোট ছেলেটার মনে অনেক প্রশ্ন, আর উত্তর নেই ওর কাছে। মিথ্যা আশার কত দিবে? পৃথারও বা কী করার এখানে? ও বা কেন আয়ানের সাথে সম্পর্কে জড়াবে? আয়ান তো ওর কেউ না। নিজের ভাবনা ছেদ পড়ে আয়ানের হাত ঝাঁকানিতে। বলো না পাপ্পা। নো মোর কথা। চলো খাবার খাও, মেডিসিন খেতে হবে। হারি আপ। না, আমি খাবো না।
আমার মাম্মামকে চাই, মানে চাই, মাম্মামের হাতে খাবো। তোমার মাম্মাম এখানে নেই, আমি খাইয়ে দিই বাবাই। আসো। না, বলছি না, খাবো না, মাম্মাম চাই। আকাশের রাগ হয় প্রচণ্ড। আয়ানকে চড় মারার জন্য হাত তুলে চিল দিয়ে। আয়ান, এত জেদ কেন তোমায়? বলেছি না তোমার মাম্মাম নেই, তারপরেও। আয়নের দিকে তাকিয়ে দেখে ওর চোখ লাল, এখনই অশ্রু গড়িয়ে পড়বে। কি করে দিল সে? আয়নের গায়ে হাত তুলতে গিয়েছিল। ও তো অবুঝ। ওর সাথে চিল্লাচিল্লি না করে আদর করে ভালোবাসা দিয়ে বোঝানো উচিত ছিল। সরি সরি আয়ান বাবাই। আকাশ কিছু বলার আগেই আয়ন বেড থেকে নেমে দৌড়ে কেবিনের বাইরে এসে কারোর সাথে ধাক্কা খায়। পৃথা ফজরের নামাজ পড়ে যায়, নামাজেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে ওর মা নাস্তা বানিয়েছে। নাস্তা খেয়ে ও হসপিটালের জন্য বের হয়। ক্লাসে যাওয়ার আগে অফিস রুমে কিছু কাজের জন্য যাওয়া হয়। হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। নিচে তাকিয়ে দেখে একটা বাচ্চা ভয়ে ওর হাঁটু জড়িয়ে কাঁপছে, চেহারা দেখা যাচ্ছে না। পৃথা বাচ্চাটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে বাবু, হাঁপাচ্ছ কেন? আয়ান মাথা তুলে তাকিয়ে পৃথাকে দেখে মুখ থেকে বের হয়। মাম্মাম। পৃথাও আয়ানকে দেখে অবাক হয়। ওর ক্লান্ত চোখ মুখ দেখে ওর বুকটা ধক করে ওঠে। পুরো মুখ লাল হয়ে আছে। অনেক কষ্ট হচ্ছে ওকে এই অবস্থায় দেখে। পৃথাকে দেখে আয়ানের কষ্টটা যেন আরও বেড়ে যায়। পৃথা তো ওকে দেখতে চায় না, ওকে মাম্মাম বলতে মানা করেছে, তবুও ছোট্ট অবুঝ মনটা তো আর বোঝে না। তাই পৃথাকে জড়িয়ে ধরে আয়ান কেঁদে দেয়। মাম্মাম, তুমি এতে তো আমাকে নিয়ে যাও না প্লিজ। জানো, পাপ্পাও আমাকে ভালোবাসে না। আমাকে আজকে মালাও ধরেছিল। আমার খুব কষ্ট হয়, কেউ আমাকে ভালোবাসে না, তুমিও না। মাম্মাম, আমি তোমার টপ কথা শুনবো, তুমি যা বলবা তাই করবো। রাগ করলেও কান্না করবো না। তাও নিয়ে চলো না আমাকে। মাম্মাম, আমার খুব কষ্ট হচ্ছে। পৃথা যেন পাথর হয়ে গেছে। কত কষ্ট এই ছোট্ট বাচ্চার মনে। পৃথার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ও আয়ানকে জড়িয়ে ধরল। কি শান্তি এই বুকটাতে আয়ানকে জড়িয়ে ধরার ফলে। কত দিনে প্রতীক্ষার প্রহর যেন শেষ হলো। কত স্বপ্ন দেখতো ওর বাচ্চাকে নিয়ে, আজ যেন সত্যি হলো। কিন্তু এসব তো ওর না। না, ও তো আয়ানের মা নয়। কেন আবার আশায় বুক বাঁধবে? না, নিজেকে শক্ত করতে হবে। যেই আয়ানকে সরাতে যাবে, আয়ান ঢলে পড়ল ওর উপর। আবার সেন্সলেস হয়ে পড়েছে দুর্বল থাকার কারণে। আকাশ হঠাৎ চলে আসে। আয়ানকে সেন্সলেস হতে দেখে দ্রুত ওকে নিয়ে ওয়ার্ডে যায়। পৃথাও কোনো অজানা টানে আয়ানের পেছনে পেছনে যায়। কোনো সম্পর্ক থাকুক আর নাই থাকুক, ছোট্ট বাচ্চাটাকে এই অবস্থায় তো আর ফেলে রাখা যায় না। কত আকুতি ছিল বাচ্চাটার কণ্ঠে, কত অসহায় লাগছিল বাচ্চাটাকে। আয়ানকে ওয়ার্ডে ভর্তি করা হয়। পৃথা আয়ানের বেডের পাশে দাঁড়িয়েছিল। আকাশ ওর হাতে ইঞ্জেকশন পুশ করে স্লাইন লাগায়। হঠাৎ পৃথা প্রশ্ন করে, ওর মা কই আকাশ? এতদিনে একবারও দেখলাম না, আজ ছেলের এ অবস্থা। তাও ওর মাকে কেন দেখছি না? আর তোমার ছেলে আমাকে কেন ওর মা বলে? আগেই তোমাকে প্রশ্নগুলো করার ছিল, কোনো কারণে সুযোগ হয়ে ওঠেনি। আজকে তোমাকে বলতে হবে, কই ওর মা? কেন আমাকে দেখে এমন করে ও? আমাকেই বা কিভাবে চিনলো? আনসার মি। নেই, নেই ওর মা। নেই মানে? ডায়না কোথায়? আকাশ সব খুলে বলল। ডায়নার চলে যাওয়া আয়নের মা বেহীন ছোটবেলা। শুধু বলেনি পৃথাকে কেন মা বলে আর কিভাবে ওকে চেনে। পৃথার আয়ানের জন্য খুব খারাপ লাগে। কত কষ্ট পেয়েছে বাচ্চাটা, কত কষ্ট ছিল ওই ছোট্ট বুকটাই। পৃথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, কেন মা ডাকেও? আকাশ পৃথার দিকে ফিরে স্লান হাসি দিয়ে বলে, আমার কারণে। কি? হ্যাঁ, আমি ছোট থেকে আয়ানকে তোমার ছবি দেখে এসেছি। ওর মা বলাতে তোমাকে বুঝিয়েছি। জানো আয়ান তোমাকে কত ভালোবাসে। তোমার ছবি দেখে তাতে অসংখ্য চুমু খেয়েছে। তোমার পুরনো ওড়না ওকে দিতাম, যেন মায়ের গন্ধ পাই।
বাচ্চাটা তোমার ছবি বুকে নিয়ে এতগুলা দিন পার করেছে, আজও তোমার ছবি বুকে না নিয়ে ঘুমাই না। তুমি কি আমার ছোট্ট আয়ানটাকে একটু ভালোবাসা দিবা, আদর করে একটু বুকে টেনে নিবা? আমার ছেলেটা যে কখনো মায়ের ভালোবাসা পায়নি, কত আশা বেঁধে আছে ও ছোট্ট বুকটাই। প্রীতা এসব শুনে যেন মাথা শূন্য হয়ে গেল। এতদিন কেউ ওকে নিজের মা ভেবে এত অপেক্ষায় ছিল, ওর আশায় বুকে কত স্বপ্ন বেঁধেছে, কত অনুনয় করেছে বাচ্চাটা। নিজের কষ্টে বাচ্চাটার দিকে তাকায়নি, বাচ্চাটাকে দূরে ঠেলে দিয়েছি। আকাশ আর ওর ঝগড়ায় বাচ্চাটা কেন কষ্ট পাবে? বাচ্চাটা তো নির্দোষ, কত মাসুম ওর মন। না, ওকে আর কোনো কষ্ট দিবে না। ও ছোট্ট বুকটাই আশার আলো নিভতে দিবে না, ওকে ফিরিয়ে দেবে না, আর বুকে টেনে নিবে বাচ্চাটাকে। ওর কাছে তো পৃথা ওর মা। আকাশের সাথে কোনো সম্পর্ক না থাকলেও বাচ্চাটার সাথে থাকবে। পৃথা আয়নের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় আর বলে, হ্যাঁ, আমি ওর মা, আয়ানের মাম্মাম। অজানা সম্পর্ক না, মনের সম্পর্ক হবে। 2 ঘন্টা পর আয়নের সেন্স আসে। ততক্ষণ পৃথাই ওর পাশে বসে থাকে। আকাশ রিপোর্ট কালেক্ট করতে ল্যাবে যায়। আয়ান চোখ মেলে পৃথাকে ওর পাশে পায়। পৃথাকে দেখে ঝাঁপিয়ে পড়তে চায় ওর বুকে, কিন্তু হাতে ক্যানুলা লাগানো থাকার কারণে ব্যথা পায় আর মুখ থেকে বের করে। পৃথা হন্তদন্ত হয়ে বলে, কি হয়েছে বাবাই, ব্যথা পেয়েছো? কিছু লাগবে? আমাকে বলো। আয়নকে পৃথার আদর মাখা কথায় আর পাইকে খুশিতে যেন হাতের ব্যথার কথা ভুলেই গেছে। মাম্মাম, আমার পাশে এসে আমাকে জড়িয়ে ধরো না, আমি তোমার কোলে উঠবো। পৃথাও হেসে আয়ানের বেডে ওর পাশে শুয়ে আয়নকে বুকে জড়িয়ে ধরে। আয়নও পৃথাকে 2 হাত দিয়ে বুকের ভিতর মুখ দিয়ে চুপচাপ শুয়ে থাকে। হঠাৎ আয়ান পৃথাকে বলে ওঠে, মাম্মাম, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি না তোমার বাবু, তাহলে আমাকে আদর না করে ওই ছেলেটাকে আদর করলে কেন? তুমি জানো আমি অনেক কষ্ট পাইতি, আমার সাথে তুমি জোরে কথা বলতো, আমি খুব ভয় পাইতি। জানো, পাপ্পাও আজকে রাগ করছে, মালাও ধরেছিল। কেউ আমাকে কি ভালোবাসে না? আমাকে কেউ আদর করে না, আমি মরে যাবো তো। আয়নের এসব কষ্টকর কথাগুলো পৃথার বুকে গিয়ে লাগলো। এক সন্তানকে হারিয়েছে, আয়ানকে সে হারাতে পারবে না। আয়ানকে বুকের সাথে আরো জড়িয়ে ধরে বলে, এইসব কথা বলতে নেই বাবা। কে বলেছে আয়ানকে কেউ ভালোবাসে না? আয়ানকে সবাই ভালোবাসে। পাপ্পা আয়ানকে খুব ভালোবাসে। তুমি অসুস্থ, তাই পাপ্পা তোমাকে নিয়ে টেনশনে ছিল। তুমি ভালোবাসো আমাকে? কৌতূহলী চোখে পৃথার দিকে তাকিয়ে কান্নামাখা চোখে পৃথা আয়নের চোখের পানি হাত দিয়ে মুছে সারা মুখে অসংখ্য চুমু খায়, আবার বুকে জড়িয়ে বলে, হ্যাঁ বাবাই, অনেক ভালোবাসি। আয়নের মাম্মাম আয়নকে অনেক ভালোবাসে। আয়ন তো আয়নের মাম্মামের বাবুটা, সে আয়নকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? আয়ন পৃথার এসব কথা শুনে পৃথার 2 গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, সত্যি মাম্মাম? হ্যাঁ বাবাই, সত্যি। আয়ন খুশিতে পৃথার সারা মুখে চুমু খায় আর বলে, আই লাভ ইউ মাম্মাম। পৃথা হেসে আবার বুকে জড়িয়ে ধরে। আয়নও পৃথাকে জড়িয়ে চুপচাপ শুয়ে থাকে। পৃথা পারলে তো ওকে বুকের ভেতর ঢুকিয়ে নেয়। কত শান্তি আজ ওর এই বুকে, কত খা খা করতো ওর শূন্য বুকটা। আজ যেন আয়নকে পেয়ে তা পরিপূর্ণ। আয়ন পৃথাকে জড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে, আর আয়নকে বুকে জড়িয়ে পৃথাও ঘুমিয়ে পড়ে। আকাশ আয়ান আর পৃথার জন্য খাবার আর কিছু মেডিসিন আনে। এসে দুজনকে এভাবে দেখে ওর চোখ জুড়িয়ে যায়। আয়নের বেডের পাশে যায়। ছেলেকে নিশ্চিন্তে ঘুমাতে দেখে বুকে শান্তি পায়। পৃথাও কেমন জড়িয়ে আছে যেন আয়ান ওরই ছেলে। আকাশের চোখও ভরে এলো। কতদিনের স্বপ্ন ছিল ওর আর পৃথার এমন একটা সংসার হবে। আকাশ আর ওদের ডাকলো না। থাক না এভাবে কতক্ষণ, না জানি ওরা উঠলে সম্পর্কগুলো নতুন রূপ নেয়। দুপুরের দিকে পৃথার ঘুম ভেঙে যায়। উঠে দেখে আকাশ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। একদিন তো এই মুখটা দেখেই দিন পার করত,
কত মায়া জড়িয়ে থাকতো। আয়ান ঠিক আকাশের মতোই হয়েছে, কত মিল বাবা ছেলের। আচ্ছা, এমন কি হতে পারতো না যে আয়ান পৃথা আর আকাশের ছেলে? তাহলে আজ ওদের তিনজনের জীবন অন্যরকম হতো, কি সুখেরই না হতো। আকাশের এক ধোকায় সব শেষ। না, আয়ানকে মেনে নিল, আকাশের সাথে কোনো সম্পর্ক নেই। আকাশকে কখনো মাফ করতে পারবো না। বেড থেকে ব্যাগ নিয়ে বাসায় যাওয়ার জন্য আগায়। আয়নের কপালে চুমু দেয়। যাওয়ার সময় আকাশকে বলল, আমি চললাম। আকাশ কাজে এতটাই মগ্ন যে পৃথা কি বলল তা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। পৃথার কথা বুঝতে পেরে বলল, মানে চলে যাবা কেন? তো থাকবো নাকি এখানে? আমারও পরিবার আছে। না মানে আয়ান উঠলে তোমাকে খুঁজবি, তখন কি বলবো ওকে? সেটা আপনার ব্যাপার, আপনার যা ইচ্ছা বলবেন। আয়নকে মেনে নিয়েছি এর মানে এই না যে সারা জীবন আপনাদের কাছে থেকে যাব। এখানে আপনার সাথে থাকার না আমার ইচ্ছে আছে, না কোনো অধিকার আছে। আয়নের সাথে আমার এক মনের সম্পর্ক তৈরি হয়েছে। বাচ্চাটার মনে কষ্ট দিতে চাই না, তাই এতক্ষণ ছিলাম ওর কাছে। তো আমি ওর মা, তাই অসুস্থতার সময় ওর পাশেই ছিলাম। ভবিষ্যতে লাগলে অবশ্যই আসব। আর আয়ান আমার সাথে দেখা করতে চাইলে আমার বাসায় নিয়ে যেতে পারবেন। আমার বাসার দরজা ওর জন্য সবসময় খোলা। ওকে, চললাম। আকাশ পৃথার কথায় অনেক কষ্ট পায়। একবারও কি ওকে ক্ষমা করা যায় না? তোমাকে ছেড়ে দিয়ে আসি বাসায়, এই দুপুরে রিক্সা পাবে না, আমি গাড়ি নিয়ে এসেছি, চলো ছেড়ে দিয়ে আসি। ছেড়ে তো সেই আগেই দিয়েছেন, আর কোনো ফেভার চাই না। আকাশ যেন পাথর হয়ে গেছে, অনুভূতি শূন্য। কথাটা যেন বুকে গিয়ে বাঁধল। হসপিটাল থেকে বের হয়ে রাজের সাথে দেখা। আরে পর্থা, বাসায় এখন যাচ্ছিস? হ্যাঁ, একটু লেট হলো, কিছু অফিসিয়াল কাজ ছিল। তুই কই যাস? বাসায় হ্যারিলেস করেছিস? না, পারলাম কই, কাজ ছিল বললাম না। গ্রেট, চল একসাথে করি। দুজন একসাথে কোথাও যাই না কতদিন হলো। না রে, বাসায় যাই, ক্লান্ত লাগছে। নো ওয়ে, চল, যাবি আমার সাথে। পৃথাকে টেনে গাড়িতে বসালো। দুজন এক রেস্টুরেন্টে গেল লাঞ্চ করতে। রাজ সব পৃথার পছন্দের খাবার অর্ডার করলো। পৃথা হঠাৎ রাজকে প্রশ্ন করলো, রাজ, বিয়ে করিস না কেন এখনো? রাজ এতক্ষণ হাসি খুশি ছিল। পৃথার এই প্রশ্নে হাসি মুখ ম্লান হয়ে যায়। চুপ করে পৃথার দিকে তাকিয়ে থাকে। পৃথাও ওর চোখের ভাষা বুঝতে পারে, তাই আবার বলে, আর কতদিন এভাবে থাকবি? এখন তো তোর সেটেলড হওয়া উচিত। করবি আমায় বিয়ে? পৃথা কতক্ষণ তাকিয়ে থেকে বলে, না, আমার দ্বারা আর সংসার করা সম্ভব না। রাজ ম্লান হাসি দিয়ে মাথা তুলে বলে, তাহলে আমার ধারাও সম্ভব না। ওর দিকে তাকিয়ে থেকে বলে, দেখ রাজ, নো মোর আর্গুমেন্ট। খাবার এসে গেছে, খেতে দে। আই এম সো হ্যাংরি। রাজ খেতে থাকে। পৃথা তাকিয়ে দেখে রাজের দিকে। ওর কষ্টের সময়টাতে রাজই ওর পাশে ছিল, নিঃস্বার্থভাবে ওকে হেল্প করেছে। খারাপ লাগে ওর জন্য, কিছু তো করতে পারলো না বন্ধুর জন্য। ওরা লাঞ্চ করে বাসায় আসে। রাজ পৃথাকে নামিয়ে চলে যায়। পৃথা বাসায় এসে লম্বা শাওয়ার নেয়, জোহরের নামাজ আদায় করে। যেহেতু হসপিটালে আয়নের পাশে ঘুমিয়েছে, তাই দুপুরে আর ঘুমাবে না। বারান্দায় কিছু গাছ লাগিয়েছিল, তার পরিচর্যা করেই সময় পার করে। আসর পরে 2 কাপ চা করে মাকে তার রুমে চা দিয়ে বারান্দার মেঝেতে বসে। আজ হালকা বাতাস বইছে। চায়ের সাথে গল্পের বই পড়লে মন্দ হয় না, তাই একটা বই আর ধোয়া ওঠা চায়ের কাপ, দারুণ একটা সময় পার করা যাবে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মায়ের পায়ে ব্যথা, তাই তাকে উঠতে মানা করেছে। পৃথাই দরজা খোলে। দরজা খুলতেই আয়ান ঝাঁপিয়ে পড়ে ওর কোলে। প্রস্তুত ছিল না এসবের জন্য। নিজেকে সামলে, আয়ান, মামাম, তুমি আমাকে লেখি তোলে একটো। আমি তোমাকে ঘুম থেকে উঠে না পেয়ে অনেক কান্না করতে। আমাকে নিয়ে আসলে না কেন? আকাশের দিকে তাকিয়ে দেখি অসহায় মুখে দাঁড়িয়ে আছে। আসলে ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু অনেক কান্নাকাটি করতেছিল তোমার কাছে আসার জন্য। খাবার খেতে চাইনি, ওষুধ নেওয়াও তো জরুরি ছিল, তাই না পেরে নিয়ে আসছি। একটু রাখবে তোমার কাছে?
একটু লাগবে না মাম্মাম আমাকে তোমার কাতে? পৃথা কি বলবে বুঝতে পারছে না। মাও তো আছে বাসায়, মাকে কি বলবে? যেহেতু আজ মায়ের পায়ে ব্যথা, আজ হয়তো রুম থেকে বের হবে না। তাই বললাম, ওকে, আজকে রাতের জন্য ওকে এখানে রেখে যেতে পারেন। ইয়ে, আজকে আমি মাম্মামের সাথে থাকবো। আকাশ একটা ব্যাগ পৃথার হাতে দেয়, যাতে আয়নের যাবতীয় জিনিস আর ঔষধ ছিল। যাওয়ার আগেই আয়নকে কোলে নিয়ে আদর করে। বাবাই, দুষ্টুমি করবা না, মাম্মামকে জ্বালাবা না, সব কথা শুনবি, ঠিক আছে? আটটা। আয়নকে আমার কোলে দিয়ে বলে, পৃথা প্লিজ, ওর একটু খেয়াল রেখো, বাচ্চাটা আমার অসহায়। কতটা নির্দয় না আমি! যতক্ষণ আমার কাছে আসে নিজের সন্তানের মতো রাখবো। আকাশ চলে আসে পৃথার বাসা থেকে। পৃথা দরজা আটকিয়ে আয়নকে নিয়ে ভেতরে আসে। আয়ন চারিদিকে তাকিয়ে আগ্রহ সহকারে দেখতে থাকে। মাম্মাম, এটা তোমার বাটা? হ্যাঁ বাবা। তুমি একা থাকো? না, আমার সাথে আমার মা থাকে। তোমার মাম্মাম আছে? তুমিও বাবু? মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে দেয়। সবারই তো মাম্মাম থাকে বাবাই, বড়দেরও মাম্মাম থাকে। আমার পাপেল তো নেই, আমারও তো ছিল না, কিন্তু এখন তো আতে, তাই না মাম্মাম? আয়নেরও মাম্মাম আতে। ইয়ে। হ্যাঁ, আয়ানেরও মাম্মাম আছে। কপালে চুমু দিয়ে আয়নও পৃথার গালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ মাম্মাম। পৃথা হেসে দিয়ে বলে, আই লাভ ইউ টু। পৃথা আয়নকে নিয়ে উপরে চলে আসে। আয়নকে নিয়ে পৃথা উপরে চলে আসে, আয়নকে বেডে বসিয়ে। বাবাই, চুপচাপ বসো, তোমার জন্য খাবার নিয়ে আসি। আমিও যাবো তোমার সাথে। নো বাবা, তুমি উইক, এখন এখানে শুয়ে শুয়ে রেস্ট করো। মাম্মাম তোমার জন্য খাবার নিয়ে আসছে। তুমি না মাম্মামের গুড বয়? ইয়ে, আমি মাম্মামের গুড বয়। তুমি যাও, আমি শুয়ে আছি। আমার লক্ষ্মীটি। কপালে চুমু দিয়ে আয়নকে শুয়ে রেখে পৃথা নিচে গেল। আগে তার মাকে চেক করতে হবে। মাকে আপাতত আয়ান আর আকাশের সম্পর্কে বলা যাবে না। মা এমনিতেই অসুস্থ, কত টেনশন করে মেয়েকে নিয়ে, আর টেনশন বাড়াতে চায় না। মায়ের রুমে গিয়ে দেখে মা চোখ বুজে শুয়ে আছে। মা, ঘুমিয়েছো? না, কিছু বলবি? হ্যাঁ রে, কে এসেছিল? ওসব ছাড়ো, কিছু বলবো না। তা তোমার পায়ে কি বেশি ব্যথা? ডাক্তারকে কল করব? আরে না মা, বয়স হয়েছে, এখন এসব স্বাভাবিক, কতদিন আর বাঁচবো? এসব কি বলছো মা? তুমি অনেক দিন বাঁচবে। কত কি দেখার বাকি তোমার। মাকে জড়িয়ে। কি আর দেখবো, মেয়ের সংসারটাই তো গুছাতে পারলাম না, কিছুই তো করতে পারিনি আমরা তোর জন্য। মেয়ের মাথায় হাত বুলিয়ে। কে বলেছে? অনেক করেছো তোমরা আমার জন্য। যখন আমার ডিভোর্স হলো, চাইলে তো তোমরা সবার কথা শুনে আমাকে আরেক জায়গায় বিয়ে দিতে পারতে। কত মানুষ কত কিছু বলল। তুমি আর বাবাই তো আমার ইচ্ছেকে প্রাধান্য দিলে। তোমাদের জন্যই আমি বেঁচে থাকার কারণ পেয়েছি। তাই কখনো বলবে না যে কিছু করতে পারোনি। আমার সাথে তোমাকে অনেক অনেক দিন বাঁচতে হবে, মনে থাকে জানো। নেক্সট টাইম এসব বলবে না। মনে থাকবে সোনা। কপালে চুমু দিয়ে। তুমি বসো, আমি খাবার বানিয়ে তোমাকে রুমে দিয়ে যাচ্ছি। খাট থেকে নিচে নামবে না কিন্তু। আচ্ছা আমার মা, নামবো না, পাগলি মেয়ে আমার। পৃথা মায়ের জন্য প্রথমে রুটি আর ভাজি বানায়। মাকে রুমে খাবার দিয়ে আসে আগে, আবার এসে আয়নের জন্য ভেজিটেবল স্যুপ আর জুস করে। একটা বাটিতে ভাতও কষলায়, যদি খেতে চায় তো খাইয়ে দেবে। জানি না তো কি খায়ও। নিজের জন্য ভাত নেয়, সব একটা ট্রেতে সাজিয়ে রেখে দুধ গরম করে। আয়নের জন্য পাতিলে রেখে মায়ের জন্য এক গ্লাস নিয়ে মায়ের রুমে যায়। মাকে ওষুধ খাওয়ায়। দুধ আর ওষুধ খাইয়ে মাকে শুয়ে লাইট অফ করে কিচেনে গিয়ে ট্রে নিয়ে উপরে যায়। ওদিকে আয়ন কতক্ষণ শুয়ে উঠে পড়ে। পৃথার রুমে তো বাচ্চাদের খেলার কিছু নেই, তাই ও রুমের এটা ওটা দেখতে থাকে। পৃথার ড্রেসিং টেবিলের উপরে অনেক কসমেটিক্স থাকে, যা আয়ান একটা একটা
করে দেখতে গেলে ড্রেসিং টেবিলে ধাক্কা লেগে অনেক কিছু নিচে পড়ে যায়। তেলের কৌটা থেকে তেল পড়ে, আয়ন হেঁটে যাওয়ার সময় তেলে পিছলে ড্রেসিং টেবিলের উপরে পড়ে। মাথাটা টেবিলে লাগার কারণে অনেকখানি কেটে যায়। মেকআপ বক্সটা পড়ে অনেক শব্দ করেই, যার ফলে অনেকখানি ভেঙেও যায়। শ্যাডো প্লেটটা গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়ে যায়, এলোমেলো হয়ে অনেক কিছু পড়ে। এত কিছু এলোমেলো হয়ে ভেঙে যাবার কারণে আয়ন খুব ভয় পেয়ে যায়। ভাবে এগুলো দেখে নিশ্চয়ই পৃথা ওকে মারবে। ভয়ে কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি উঠে সব উঠাতে গিয়ে তেলে পিছলে আবার পড়ে যায়। খালি ফ্লোরে পড়ার কারণে ব্যথাটা বেশিই পায়। ভয়ে পালাতে যায় যেন ওকে কেউ খুঁজে না পায়। ছোট্ট বাচ্চা এ পরিস্থিতিতে ভয় পাবে, তাই স্বাভাবিক। তার উপর পৃথাকে ভালোবাসলেও এতদিন তো ওর সাথে ছিল না। এসব দেখে ওর সাথে কি করবে সেই সব ভেবে ভয় পায়। পৃথা তো ওকে খাটে শুয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু ও শুয়ে না থেকে এসব ভাঙচুর করেছে। ভয়ে কান্না করে দেয়। আমি তো টপ ভেঙে ফেলতি, মামাম এখনো আমাকে মারবে। পাপা তো বলতো দুষ্টামি করলে সবাই লাগ করবে, মামাম এখন অনেক মারবে। আমার কাছ থেকে নামাই অতীত হয়নি, আমার খুব ভয় করতে। পাপা তুমি কোথায়? আমার ভয় করছে তো। কেউ আসার শব্দ পেয়ে আয়ান ভয়ে বারান্দায় দৌড় দেয়। বারান্দায় গিয়ে পৃথার ফুলের টবের পেছনে কাচুমুচু দিয়ে বসে থাকে, বারবার ফুপিয়ে ওঠে। পৃথা খাবার নিয়ে রুমে আসতে আসতে আয়ানকে ডাক দেয়। আয়ান বাবাই, ওঠো, খাবার এনেছি। তাকিয়ে দেখে আয়ান খাটে নেই, খাবারটা ছোট টেবিলটায় রাখে। আয়ানকে ডাক দেয়। পেছনে তাকিয়ে দেখে রুমের অনেক কিছু এলোমেলো, ড্রেসিং টেবিলের অনেক কসমেটিক্স নিচে পড়া, অনেক কিছু ভেঙেও গেছে। তেল পড়া, পাশে পাউডার পড়েছে অনেকখানি। এগুলো দেখে পৃথার রাগ হয়, কারণ ও অপরিচ্ছন্নতা পছন্দ করে না। তার উপর ওর কত কিছু ভেঙে নষ্ট করেছে। আয়ান আয়ান করে জোরে কয়েকটা ডাক দেয়, পরে নিজের রাগটা কন্ট্রোল করে, কারণ বাচ্চারা এসব করতেই পারে। বাসায় বাচ্চা থাকলে এগুলো সাধারণ বিষয়। আর আয়ানের তো মা ছিল না এসব সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, কারণ বাচ্চারা সব ছোট ছোট জিনিস মায়ের কাছ থেকেই শেখে। আয়ানকে কতগুলো ডাক দেওয়ার পরও ওর কোনো সাড়া পাওয়া যায় না। পৃথার সারা রুম ওকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। বাথরুম খুঁজে, তাও ওকে পায় না। পৃথার এখন টেনশন হতে লাগে, অসুস্থ বাচ্চাটা গেল কই? আবার না কোথাও সেন্স হারিয়ে পড়ে আছে। তাই আয়ানকে জোরে জোরে ডাকে। ওদিকে আয়ান বারান্দায় অন্ধকারে কাচুমুচু হয়ে বসে বসে ফুপাচ্ছে। বারান্দায় আসার সময় দরজা চাপিয়ে আসে, ফলে পুরো অন্ধকার। আয়ানের ভয়ে বুকটা ধুকধুক করছে। পৃথা রুমে আর বাথরুমে না পেয়ে বারান্দায় যায়, দরজা খুলে আয়ানকে ডাকে। আয়ান ভয়ে মুখে হাত দিয়ে চুপ করে আছে। বারান্দা অন্ধকার হয়, পৃথা আয়ানকে দেখতে পায়নি। বারান্দায় কতক্ষণ ডাকার পর চুপ করে অস্থির হয়ে ভাবতে থাকে কোথায় যেতে পারে। হঠাৎ কিছু শব্দ পায়। পৃথা শোনার চেষ্টা করে, কারো থেকে থেকে ফুপিয়ে ওঠার শব্দ। তাড়াতাড়ি বারান্দার আলো জ্বালায়। প্রথমে খেয়াল না করলেও পরে দেখে আয়ান টবের পেছনে লুকিয়ে আছে। পৃথার রাগ ওঠে, এতক্ষণ ওকে না পেয়ে কত ভয় পেয়ে গিয়েছিল, কতবার ডাক দিয়েছে। এতক্ষণ এখানে দাঁড়িয়ে ডাকছে, তাও কোনো সাড়া দিচ্ছে না। একে তো রুমের সব এলোমেলো করে এসেছে, এখানে লুকিয়ে লুকোচুরি খেলছে। কত ভয় পেয়েছে। ও ভাবতেছিল কোথাও অসুস্থ হয়ে সেন্সলেস হলো কিনা, আর ওকে না এখানে লুকিয়ে। পৃথা দাঁড়িয়েই আয়ানকে চিল্লিয়ে বলে, আয়ান এসব কি? হ্যাঁ, কতক্ষণ ধরে ডাকছি আর তুমি এখানে লুকিয়ে? আমার ডাক কি শুনতে পাওনি? তোমাকে না বেডে শুয়ে রেস্ট করতে বলেছি। কি করেছো তুমি? হ্যাঁ, রুমের সব কিছু এলোমেলো করে এখানে লুকিয়ে? বের হও বলছি। কি আমার ডাক কি শুনতে পাচ্ছ না? হারিয়া বের হও। পৃথা রাগি রাগি ডাকে আয়ান আরও ভয় পেয়ে যায়। ভাবে বের হলেই বুঝি ওকে মারবে, তাই ভয়ে কাছুমছু দিয়ে আরও ঘুপটি মেরে বসে থাকে। থেকে থেকে কাঁপছেও। পৃথার আরও রাগ লাগছে। আয়ানকে আসতে না দেখে ও নিজে গিয়েই হাত ধরে নিয়ে আসে। ধরে আয়ান আরও ভয় পেয়ে যায়। না না, আমি যাব না, আমার ভয় করতে। আমাকে মারবা তুমি? আমি কিচ্ছু করি নেই, ওগুলো সব একা একা পড়ে গেছে। আমি কিচ্ছু করিনি, প্লিজ আমাকে মেলো না। আমি আর এখানে আসতে চাবো না।
তোমাকে জ্বালাবো না, প্লিজ মেলো না, পা ধরছি তোমার। আমি পাপ্পার কাছে যাব, আমার এখানে ভয় করছে। এটাই তো স্বাভাবিক। যতই সে পৃথাকে মা ভাবুক আর ভালোবাসুক, ওর তো পৃথার সম্পর্কে ধারণা নেই। এতটুকু বাচ্চা কি আর বুঝবে? ওর কাছে জায়গাটা অচেনা, সাথে মানুষটাও ভেবেছে পৃথা ওকে মারবে, তাই সে এখন পৃথাকে ভয় পাচ্ছে। পৃথা তো ওর কথায় অবাক। কি বলছে আয়ান এসব? মারবে কেন? মারার কথা তো মাথায় আসেনি। বাচ্চাটা ওকে ভয় পাচ্ছে, ভাবছে পৃথা ওকে মারবে। আয়ানের মনে পৃথার জন্য ভালোবাসা থাকলেও ভরসাটা নেই। এসব চিন্তাগুলো বুকে যেন লাগে পৃথার। বুক ফেটে কান্না আসছে ওর। হঠাৎ আয়নের কপালে চোখ পড়ে, কপালে রক্ত জমে আছে। আঁতকে ওঠে পৃথা ওকে দেখে, তাড়াতাড়ি ওকে ধরতে যায়। আয়ন ভয়ে পিছিয়ে যাওয়ার ফলে পেছনে ফুলের টবে বেজে আবার পড়ে যায়। পৃথার গোলাপ ফুলের টবটাও ভেঙে যায়। পৃথার টব নিয়ে মাথা ব্যথা নেই, ওর তো আয়নের জন্যই কষ্ট হচ্ছে। টব ভেঙে যাওয়ায় আয়ন আরও ভয় পেয়ে যায়। এবার ও পৃথার দিকে তাকায়, পৃথার দিকে তাকিয়ে জোরেই কান্না করে দেয়। আমি ইচ্ছে করে করিনি, সরি, মেলো না আমায়। ভয়ে মুখে হাত দিয়ে পৃথা আয়নের এসব আচরণে হতভম্ব। বাচ্চাটা এত ভয় পেয়ে আছে। দ্রুত গিয়ে আয়নকে জড়িয়ে ধরে কোলে নেয়। আয়নকে কোলে নিয়ে রুমে আসে, খাটে বসায়, বাথরুম থেকে পানি আনে, ব্যাগ থেকে জামা বের করে চেঞ্জ করে, কারণ গায়ে হাতে পায়ে অনেক কাদা লাগা ছিল। পানি দিয়ে হাত পা মুছিয়ে দেয়, ফার্স্ট এইড এনে ব্যথায় লাগিয়ে দেয়, ট্রে থেকে খাবার এনে খাবার খাওয়ায়, ওষুধ খাইয়ে দেয়। নিজে না খেয়ে খাবার নিয়ে নিচে চলে যায়। দুধ গরম করে নিয়ে আসে রুমে, আয়নকে দুধ খাওয়ায়। পৃথা আয়নকে একটা শব্দ বলেনি। আয়ন পৃথার মুখের দিকে তাকিয়ে বারবার ফুপিয়ে উঠেছিল। ও কিছু সাহস করে বলেনি ভয়ে। আয়নকে দুধ খাইয়ে বেডে শুয়ে দেয়। আয়ন ভয়ে ভয়ে পৃথার সব কথা শুনে খেয়ে শুয়ে পড়ে। পৃথার রুম পরিষ্কার করে রুমের লাইট অফ করে দেয়। একটা কথাও ও আয়নকে বলে নাই। কি বলবে তাই বুঝতে পারছে না। অশান্ত মনটাকে শান্ত করতে বারান্দায় চলে যায়। ওইদিকে আয়ান অন্ধকারে কাচুমচু হয়ে শুয়ে আছে, একা ভয়ে ঘুমাতেও পারছে না। পৃথার হঠাৎ খেয়াল হয় ও রুমের লাইট অফ করে এসেছে, তাই দ্রুত রুমে আয়নের কাছে যায়। আয়ান এতক্ষণ ভয়ে ঘুমিয়ে পড়ে। পৃথা রুমে গিয়ে দেখে আয়ন কাচুমচু দিয়ে ঘুমিয়ে আছে। পৃথা আয়নের পাশে বসে হাত বুলিয়ে দেয় ওর মাথায়। আয়নের মুখের দিকে তাকিয়ে অশান্ত মনটা শান্ত হয়, চুমু খায় ওর কপালে, তারপর বুকে টেনে ওর পাশে শুয়ে পড়ে। আয়নকে বুকে নিয়ে পৃথা ঘুমিয়ে পড়ে। রাতে আয়নের বাথরুম ধরে, তাই ঘুম ভেঙে যায়। সবসময় তো আকাশকে ডাকতো, কিন্তু এখন ভয়ে পৃথাকে ডাকতেও পারছে না। একা কিভাবে যাবে, তাই ভয়ে ভয়ে চারপাশে তাকাই। ঘুটঘুটে অন্ধকার, একা যাওয়া সম্ভব না। একবার পৃথাকে ডাক দেয়, আবারও ভয়ে ডাকে না। চেপে রাখতে না পেরে বিছানা ভিজিয়ে ফেলে। আয়ান তো এখন পারলে হাউমা করে কেঁদে দেয়। এবার তো রক্ষে নেই। অন্ধকারে নেমে যায় কিছু খুঁজতে, বিছানা মুছতে। কি করবে তাও ছোট্ট মাথাতে আসছে না। আগে নিজের প্যান্টটা খুলে নিজের ব্যাগ খুঁজে প্যান্ট বের করে। অন্ধকারে প্যান্ট না দেখে পরতে পারে না। এক পা ঢুকিয়ে আরেক পা ঢুকাতে গিয়ে পড়ে যায়, আবার উঠে পরার চেষ্টা করে। এক ফাঁকে দুই পা ভরে বিছানা মোছার জন্য কিছু খোঁজার চেষ্টা করে। কিছু বুঝতে না পেরে টেবিলের উপরের কাপড়টা নেওয়ার জন্য টান দেয়। টেবিলে একটা কাচের জগ ছিল, যা ঝনঝন করে নিচে পড়ে ভেঙে যায়। পৃথা লাফিয়ে ওঠে, পাশে হাত দিয়ে দেখে আয়ান নেই। ভয় পেয়ে যায়, দুটো লাইট জ্বালিয়ে দেয়। নিচে জগ ভাঙা আর আয়ন পাশে দাঁড়িয়ে আসে। পৃথা দৌড়ে আয়নকে কোলে নেয়, যেন কাঁচ ভাঙা ওর পায়ে না লাগে। বাবাই, তোমার গায়ে লেগেছে? দেখি, কান্না করছো কেন? কোথায় লেগেছে? একা একা অন্ধকারে কেন উঠেছো? আমাকে ডাকতে শোনা আমার। আয়নের সারা মুখে চুমু দিয়ে আয়ান এবার পৃথাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ও তো খুব ভয় পেয়েছে, ভেবেছে পৃথা তো নিশ্চয়ই ওকে বকবে। এখানে এসেই সব কিছু এলোমেলো করে দিল। পৃথা আয়নের মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে বাবাই? তুমি মাম্মামকে বলো, মাম্মাম কিচ্ছু বলবে না। আমি তোমাকে রাগ করবো না শোনা। বাবা। আয়ান শান্ত হয়, বলে, সরি মাম্মাম, আমি তোমার বাসায় এসে সব ভেঙে ফেলতি।
তোমার খাট ফেলে দিতে। অন্ধকারে একা ভয়ে বাথরুমে যেতে না দিলে আমি তোমার বিছানাও ভিজিয়ে ফেলতি। এখন তোমার জগও ভেঙে ফেলতি। চলে আমি তোমার টপ কিন্তু ভেঙে ফেলতি। আমি অনেক খারাপ তেলে, তাই না? তুমি আমাকে এখন আর ভালোবাসবা না, তাই না? আমি খুব পতা, কেউ ভালোবাসবে না আমাকে। পৃথাকে জড়িয়ে ধরে কান্না করে পৃথা আয়ানকে নিয়ে খাটে বসে কোলের উপরে বসিয়ে বলে, বাবাই, তুমি একটুও পচা না। তুমি আমার লক্ষ্মী সোনা। কে বলেছে কেউ তোমাকে ভালোবাসে না? সবাই তোমাকে খুব খুব ভালোবাসে। আমিও তোমাকে এতগুলো ভালোবাসি। আমি কি তোমার সাথে রাগ করতে পারি? আয়ান না তার মাম্মাম্মির বাবু। মাম্মামরা কখনো তার বাবুদের রাগ করে না, কখনো তাদের মারে না। মাম্মামরা সবসময় বাবুদের আদর করে। আয়ানের মাম্মামও আয়ানকে মারবে না, রাগ করবে না, শুধু অনেকগুলো আদর করবে। আয়ান কান্না মুখে হেসে দেয়। তোরতে মাম্মাম, আমাকে তুমি লাগ করবে না? রাগ তো করবই। শুনে আয়ানের হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। কারণ তুমি মাম্মামকে একটুও ভালোবাসো না, তুমি ভরসা করো না তোমার মাম্মামকে। তাই তো ভেবেছো মাম্মাম তোমাকে মারবে। জানো, তোমার মাম্মাম অনেক কষ্ট পেয়েছে, কারণ আয়ান তো তার মাম্মামকে ভালোই বাসে না। কে বলতে? আমি তোমাকে অনেক ভালোবাসি মাম্মাম, এতগুলো ভালোবাসি। আমি তো শুধু ভয় পেয়ে গিয়েছিলাম। সরি মাম্মাম, আয়ান তোমাকে অনেক ভালোবাসে। আই লাভ ইউ মাম্মাম। পৃথার গালে চুমু দিয়ে জড়িয়ে ধরে পৃথাও আয়ানকে বুকে জড়িয়ে ধরে বলে, হ্যালো টু সোনা। কখনো মাম্মামের কাছ থেকে কিচ্ছু লুকাবে না। কোনো ভুল করলেও নিজ থেকে এসে মাম্মামকে বলবে। মাম্মাম রাগ করলেও মাম্মামকে জড়িয়ে ধরে সরি বলবে। দেখবে মাম্মাম কিচ্ছু বলবে না, বরং অনেকগুলো আদর করবে। ভয় পেলে সবসময় আগে মাম্মামকে ডাকবে। কেমন? মনে থাকবে তো সব? থাকবে, সব সময় মনে থাকবে। আয়ান তার মাম্মামের সব কথা মনে রাখে, কারণ আয়ান লাভস হার মাম্মাম সো মাচ। মাম্মাম অলসো লাভস হার আয়ান। কপালে চুমু দিয়ে, মাম্মাম, আমি তো বিছানা ভিজিয়ে দিয়েছি, এখন কি হবে? মাম্মাম আছে না, মাম্মাম সব ঠিক করে দেবে। তুমি দাঁড়াও এখানে। আয়ানকে দাঁড় করিয়ে পৃথা বিছানা সব চেঞ্জ করে সব ঠিক করে আয়ানকে ঘুমাতে ডাক দেয়। আয়ান দৌড়ে আসতে গিয়ে এক ফাঁকে দুই পা থাকার কারণে পড়ে যায়। মায়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে। পৃথা দ্রুত গিয়ে ছেলেকে কোলে নেয়, প্যান্ট ঠিক করে পরিয়ে দেয়। আয়ানকে বুকের উপর শুইয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। বুকের উপর নিয়ে দুজনে ঘুমিয়ে পড়ে। ওদিকে আকাশের ঘুম হয় না। সবসময় তো আয়ানকে নিয়ে ঘুমানোর অভ্যাস। পৃথা ছবির সামনে দাঁড়িয়ে, কবে সব ঠিক হবে পৃথা? আমরা কি আর এক হতে পারবো না? আমি তো সবসময় তোমার সাথে থাকার স্বপ্ন দেখেছি। আমাদের ছোট্ট একটা সংসার হবে, তারাই তো স্বপ্ন ছিল। আয়ানকে মেনে নিলে আমাকে কি মেনে নেবে না? আবার কি ফিরে আসবে আমার এই বুকটাই? তোমার অপেক্ষা যে আজও দিন গুনছি। আকাশে চোখের কোণে পানি জমে। এমনই এক নির্ঘুম রাত পার করে সে। সকালে পৃথার ঘুম ভেঙে দেখে আয়ান ওর বুকের উপর গুটিয়ে ঘুমিয়ে আসে। কতদিন পর আজ পৃথার এক শান্তির ঘুম হলো। আজ নিজের তার সৌভাগ্যবান মনে হচ্ছে। তার এক সন্তানকে হারিয়ে আরেকজনকে পেয়েছি। আয়ানের মাথায় হাত বুলিয়ে আয়ানকে ডাক দেয়। আয়ান চোখ খুলে তার মাম্মামকে দেখতে পেয়ে তার গলা জড়িয়ে ধরে। গুড মর্নিং মাম্মাম। শুভ সকাল বাবাই। ঘুম কেমন হলো? অনেক ভালো, আমি তো ভালো ভালো স্বপ্নও দেখেছি। তাই নাকি? ও সবগুলোতে আমি, তুমি আর পাপ্পা এলাম। মাম্মাম, আজকে আমরা ঘুরতে যাব আমার স্বপ্নের মতো, আমি, তুমি আর পাপ্পা। পৃথার মুখটা মলিন হয়ে যায়। আকাশকে সে চায় না, মাফ করতে পারবে না সে। কিন্তু ও তো আয়ানের বাবা। আয়ানকে কাছে রাখতে চাইলে তো আকাশও থাকবে তার পাশে। এখন আর সে আয়ানকে হারাতে চায় না। তাতে আকাশের আশেপাশে থাকাটাই তার কিছু যায় আসে না। তার মেইন প্রায়োরিটি আয়ান। আয়ানকে নিয়ে বাঁচতে চাই আবার। আর কেউ চায় না তার। আয়নের ডাকে পৃথার ভাবনায় ছেদ পড়ে। মাম্মাম,
ও মাম্মাম, বলো না, ঘুরতে যাব আজকে আমরা। ওকে সোনা, যাব। ইয়ে, আমরা ঘুরতে যাব। বাবা, একটা প্রমিস করতে হবে আগে আমাকে, তাহলেই যাব। কি প্রমিট মাম্মাম? আয়ান তোমাকে সব প্রমিট করবে। প্রমিস করতে হবে যে তুমি তোমার মাম্মামকে ছেড়ে কখনো যাবে না, সবসময় মাম্মামের সাথে থাকবে। প্রমিস? আমি তো তৎসময় তোমার সাথেই থাকতে চাই মাম্মাম। প্রমিট, আয়ান সবসময় তার মাম্মামের সাথেই থাকবে, তোমাকে তেলে কোথাও যাবে না। আজ আয়ানকে তার মাম্মাম দাঁত ব্রাশ করে গোসল করিয়ে দেবে। পৃথা আয়নের সারা মুখে চুমু খেয়ে জড়িয়ে ধরে আয়নকে কোলে করে বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করিয়ে দেয়, গোসল করিয়ে বেডে বসিয়ে পৃথা নিজে ফ্রেশ হয়। নিচে নেমে নাস্তা বানাই, মায়ের রুমে যাই। মাকে নাস্তা দিয়ে পৃথা আর আয়নের জন্য নাস্তা নিয়ে উপরে যাই। আয়নকে নিজ হাতে খাইয়ে দেয়, নিজেও খাই। আয়নকে পৃথা রেডি করিয়ে নিজেও রেডি হয়। আজ পৃথা শাড়ি পরেছে, নিজেকে তার এখন মামা মনে হয়। আয়নের মা সে। আয়ন পৃথাকে দেখে বলল, মাম্মাম লুক সো প্রিটি। তাই নাকি? দেখতে হবে না আয়নের মাম্মামও? গাল টেনে আয়ান হেসে দেয়। সব গুছিয়ে আয়নকে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে আকাশকে নিয়ে বের হবে ঘুরতে। নিশ্চয়ই ছেলের কথা ফেলবে না। আজ অনেক খুশি পৃথা। কতদিন পর তার কপালে সুখ এলেও। আয়নকে নিয়ে আকাশের কেবিনে ঢুকে পৃথা যেন থমকে যায়। এই কাকে দেখছে সে? পৃথার মুখ থেকে বের হয়, ডক্টর ডায়না। আকাশের দিকে তাকিয়ে দেখে সে প্রচণ্ড রেগে আসে। ডাইনা তাদের দেখেই দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে, মাই কিউটি পাই, কত বড় হয়েছে। হাই আয়ান, কেমন আছো ডিয়ার? আমার বাচ্চাটা, চিনতে পারছো আমাকে? হেই, আই এম ইয়োর মম ডিয়ার। পৃথার সব স্বপ্ন যেন এক নিমেষে শেষ হয়ে গেল। এখন কি হবে? ও কি হারিয়ে ফেলবে তার আয়ানকে? আবার তার বুকটা কি খালি হয়ে যাবে? আবার চলে যাবে তার সন্তান? কেন এসেছিল তাহলে? এই কয়েকদিনের জন্য ভালোই তো ছিল, এতদিন একা। আশার আলো হয়ে এসে আবার কেন কাঁদিয়ে চলে যাবে? তার কপালে কেন সন্তানের সুখ নেই? পিতার ভাবনায় ছেদ পড়ে আয়ানের কথাই। নো, তুমি আমার মাম্মাম নও, আমি তোমার বাবু নই। আমার মাম্মাম এই। নো, ও তোমার মাম্মাম নয় ডিয়ার, আই এম ইয়োর মম। কল মি মম বাবুটা। বলতি না আমি আমার মাম্মামের বাবু, আমি আমার মাম্মামকে মাম্মাম ডাকবো, তাই না মাম্মাম? পৃথাকে আয়ান জড়িয়ে ধরে, হ্যাঁ বাবাই, আমি তোমার মাম্মাম, আয়নের মাম্মাম। ডাইনা এতে প্রচণ্ড ক্ষেপে যায়। পিতার কাছ থেকে ছাড়িয়ে আয়নের হাত ধরে টান দিয়ে বলে, বলছি না আমি তোমার মা, এক কথা কয়বার বলবো ড্যামেট। কাঁধ ঝাঁকিয়ে আয়ন ভয় পেয়ে যায়। ডাইনাকে ধাক্কা মেরে পৃথার পেছনে গিয়ে ওর আঁচলের নিচে লুকাই। আকাশ এতক্ষণ চুপ ছিল, প্রচণ্ড রেগে আসে আয়নের সাথে মিসবিহেভ করার জন্য। আর চুপ থাকতে পারল না। কেন এসেছো তুমি? কি চাই আমাদের কাছ থেকে তোমার? সব তো ছেড়ে চলে গিয়েছিলা, এখন আবার কি? ভুলে যেও না আমি আয়ানের মা, এখানে আমার সব কিছু আছে। ও তাই নাকি? ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমার আয়নের মা হলো পৃথা। পৃথা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশও পৃথার চোখের ভাষা বুঝতে পারে। পৃথার কাছে এসে জিজ্ঞাসা করে, তাই না পৃথা, আমার আয়নের মা? পৃথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে শুধু মাথা নাড়ায়, যার মানে সেই আয়ানের মা। আয়নের মাম্মাম শুধু সে, আর কেউ না। ডাইনা প্রচণ্ড রেগে যায়। যে কোনো কিছু করে হোক আকাশের লাইফে তাকে ব্যাক করতেই হবে। তার একমাত্র হাতিয়ার আয়ান। যে করি হোক আয়ানকে তার করতেই হবে। কিছু প্ল্যান করে পৈশাচিক হাসি দেয় ডাইনা। পৃথা আয়নকে কোলে নিয়ে আকাশের কেবিনে বসে আছে। আকাশ কিছু কাজে বের হয়েছে, যার সময় সে ওদের সাথে করে নিয়ে যাবে। আয়ান পৃথার সাথে কথা ঝুড়ি খুলে দিয়েছে। পৃথারও পরম যত্নে
তার ছেলের কথা শুনছে। মাম্মাম খাবার খাবো। ওকে বাবাই, মাম্মাম এখনই নিয়ে আসছে। আমিও যাব তোমার সাথে। না বাবা, তুমি বসো, মাম্মাম নিয়ে আসছে। পৃথা আয়ানকে রুমে রেখে খাবার আনতে যায়। খাবার নিয়ে রুমে এসে দেখে আয়ান নেই। আয়ানকে কয়েকবার ডাক দেয়, কিন্তু সাড়া পাই না। এর ভিতর আকাশ এসে পড়ে। দুজনই সমস্ত হসপিটাল তন্ন তন্ন করে খুঁজি, আয়ানকে পাই না। পৃথা এবার কান্নায় ভেঙে পড়ে। আমারই উচিত হয়নি ওকে একা সারা, সব আমার দোষ। আমি ওর মা হয়ে উঠতে পারিনি। আকাশ পৃথাকে সামলিয়ে বলে, তোমার কোনো দোষ নেই, তুমিই আমার আয়ানের মাম্মাম। ও তোমার থেকে কারো কাছে সেফ না, দেখবে ঠিক খুঁজে নিয়ে আসবো আমাদের ছেলেকে। বলো, আনবে তো আমার ছেলেকে, ফিরিয়ে দেবে আমার বুকে? পৃথা আকাশকে জড়িয়ে ধরে, ফিরিয়ে আনবো তোমার ছেলেকে। মাথায় হাত বুলিয়ে হঠাৎ আকাশের ফোনে একটা SMS আসে, যা দেখে আকাশ খুব রেগে যায়। পৃথাকে রেখেই বেরিয়ে যায়। কিন্তু পৃথাও আকাশের পিছন নেই, নিশ্চয়ই আয়নের কাছে নিয়ে যাবে। আকাশ একটা গোডাউনে আসে, পৃথাও পিছু পিছু আসে। আকাশ গোডাউনে গিয়ে ডাইনাকে ডাক দেয়। ও আকাশ বেবি, হোয়াই ইউ আর সো লাউড? আয়ান কোথায়? কোথায় আবার থাকবে? অবশ্যই তার মায়ের কাছে। বাচ্চাদের তো তাদের মায়ের কাছেই থাকতে হবে। সেটাই, বাচ্চাদের তো তার আসল মায়ের কাছেই থাকা উচিত। তো আয়ানের তো পৃথার কাছে থাকা উচিত, তাই না? মানে পৃথার কাছে থাকবে কেন? আয়ান আমার ছেলে, পৃথার না। ও রিয়েলি? হ্যাঁ তাই। ওকে ডান, প্রুভ করো যে আয়ান তোমার ছেলে। এসব কি আকাশ? এতে প্রুভের কি আছে? তোমার আর আমার ছেলে আয়ান। তুমি না DNA টেস্ট করেছিলে? কখন বললাম যে আয়ান আমার ছেলে না? আয়ান তো আমারই ছেলে, আমার আর পৃথার। মানে এসব কি বলছো? আয়ান আমার ছেলে, পৃথার না। যা শাট আপ, কত মিথ্যা কাহিনী বানাবে আর? তোমার সব সত্যি আমি জেনে গেছি। আয়ানের আর পৃথার ব্লাড স্যাম্পেল সেম। আয়ান পৃথার ছেলে। আমার শুরু থেকেই কেন সব সন্দেহ হতো, আজই পরীক্ষা করলাম। আর আজই তুই টপকে পড়লি আমাদের মাঝে। তুই তো আমার কাজিন ছিলি, তাহলে এত বড় গেম খেললি কিভাবে? আমার পুরো সুখের সংসারটা ভেঙে দিলি, আলাদা করে দিলি আমার পৃথাকে আমার থেকে, মেরে ফেললি আমার মেয়েকে, নিয়ে গেলি আমার আয়ানকে পৃথার কাছ থেকে। তুমি জানলে কিভাবে এসব? মিথ্যা আর কত লুকিয়ে রাখবে? এক না একদিন সব সত্যি প্রকাশ পাবি। হ্যাঁ হ্যাঁ আমি করেছি, তা না হলে কি করতাম? দেখতাম ওই পৃথাকে তোমার সাথে। আমাকে না বিয়ে করে ওই পৃথার সাথে বিয়ে করবা, ওকে নিয়ে সংসার করবা, তা তো আমি হতে দিতাম না। তাই সব প্ল্যান করি। ওই দিন রাতে কিছুই হয়নি আমাদের মাঝে, জাস্ট প্ল্যান ছিল তোমাকে গিল্ট ফিল করানোর জন্য। ডেলিভারির দিন আমি প্ল্যান করে তোমাকে অ্যাক্সিডেন্ট করাই। জানো, পৃথার টুইন্স হয়েছিল। তোমার এক মেয়ে আর এক ছেলে হয়েছিল। মেয়েটাকে আমি মেরে আয়ানকে নিয়ে তোমার কাছে আসি, তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করি। তোমার তখন তেমন হিতাহিত ছিল না, তাই আমার প্ল্যান ফলে গেল। কিন্তু এত কিছু করে আমি তোমার সাথে সংসার করতে পারলাম না, কারণ আমার তো টাকা চাই, স্বামী বাচ্চা না। তাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ালাম। বাট কপাল আমার ধোকা দিল ওই শালায়। বাট নো ওয়ারিজ, তুমি আছো না? আয়ান আমার বেবিকে আমি বুঝিয়ে নেব, আমি ওর মা। আবার আমি তোমার সাথে সংসার করব। কারণ সবাই তো জানে আমি আয়ানের মা, এমনকি তোমার পৃথাও জানে। করি থাপ্পড় পড়ল ডাইনার গালে। ডাইনার রাগী চোখে সামনে তাকিয়ে দেখে এতক্ষণে সব কথা পৃথা সব শুনেছে। আয়নের মা আমি, আয়ন আমার ছেলে। সত্যি জানার আগ থেকে আয়নের মাম্মাম আমি, আয়নের সব জুড়ে আমি। কি করে পারলি এসব করতে? মেরে দিলি আমার মেয়েকে, নিয়ে গেলি আমার ছেলেকে। ডাইনা আর আকাশ দুজনেই অবাক।
তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তোকে তো আমি। পৃথাকে মারতে গেলে আকাশ ওর হাত ধরে, ডোন্ট। তুই কি ভাবিস? এতদিন আয়নের সাথে আমার অজানা সম্পর্ক ছিল, তাতেই ওকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। আর এখন তো জানি ও আমারই সন্তান। তাহলে ভাব আমার সাহস কতটা বেড়েছে। তুই তো আমার দুটো সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছিস। দেখ আমার এই বুকে কত সাহস, তোর সাথে কি করতে পারি। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে পৃথা ডায়নার চুল ধরে টেনে এলোপাতাড়ি থাপ্পড় মারতে থাকে। আয়ানের ডাকে থেমে যায়। চারপাশে পুলিশ ঘিরে দাঁড়ায়। রাজের কোলে আয়ান। আয়ান পৃথাকে দেখি দৌড়ে এসে পৃথাকে জড়িয়ে ধরে। মাম্মাম, কোথায় ছিলা তুমি? কেন ওই পটা আন্টিটা আমাকে থাপ্পড় মারতে? আমি তো শুধু তোমার কাছে যেতে চাইতি, আমি খুব ব্যথা পাইতি। আমাকে নিয়ে চলো, থাকবো না এখানে। আমাকে খেতেও দেয়নি, আমার তো খুব ক্ষুধা লেগেছে। নিয়ে যাব বাবাই, মাম্মা এসে গেছে, সব ঠিক করে দিবে। আয়ানের সারা মুখে চুমু খেয়ে। এসব শুনি আকাশ গিয়ে ডায়নার গালে 2টা চড় মারে। ডায়নাকে ধরিয়ে দেয় পুলিশের কাছে খুনের দায়ে। আকাশ গিয়ে রাজকে ধন্যবাদ জানায়। রাজ ওদের অনেক হেল্প করেছে ডায়নাকে ধরাতে। ডায়না সত্যি রাজি আকাশকে জানায় রাজের এক পরিচিত লোকের সাথে ডায়নার রিলেশন ছিল। ডায়না তার সম্পত্তি নিয়ে পালিয়ে চলে আসে। সে রাজকে সব সত্যি বলে, যা আকাশকে রাজ জানায়। রাজ ও পৃথার সাথে বন্ধুত্ব পালন করে সবে চলে যাওয়ার পর আকাশ পৃথার কাছে যায়। আসলে পৃথা, আমি বুঝতে পারিনি এমন সব হবে। ডায়নাকে তো বন্ধু মানতাম, আমার কারণে তুমি অনেক কষ্ট পেয়েছো। তোমার কাছে মাপ চাবো কোন মুখে তাও জানি না। একবার কি মাফ করা যায় না আমাকে? আজও তুমি আমার অন্তর জুড়ে, সবসময় এ বুক পড়তো তোমার জন্য। তুমি একবার মাফ করো, যা বলবে তাই হবে। হাঁটু গেড়ে মাথা নিচু করে কথাগুলো বলল আকাশ। আয়ান, তোমার বাবাইকে বলো আমাকে বউ সাজিয়ে যেন নিয়ে যায় তোমাদের বাসায়। ততদিন তুমি আমার কাছে থাকবে। পৃথা মুচকি হেসে বলল। খুশি হয়ে ওঠে আয়ন আর পৃথাকে জড়িয়ে ধরে বলে, তাই হবে। আয়ানের মাম্মামকে বউ সাজিয়েই আয়নের বাবাই নিয়ে যাবে তার বাসায়। কতদিন পরে আকাশ আর পৃথার বিয়ের আয়োজন করা হয়। পৃথার মাও মেয়ের খুশিতে সব মেনে নেয়। নাতিকে পেয়ে যেন সেও বাচ্চা হয়ে গেছে। সারা বাড়ি মাতিয়ে তুলেছে আয়ান। তার মাম্মামকে নিয়ে যাবে আজ। রাজ বিয়ের সব কাজ সামলাই, সেও পৃথার সুখে খুশি। পৃথা বউ সেজে বসে আছে। আয়ান এসেই মাম্মামের কোলে উঠে বসে। মাম্মাম, তোমাকে খুব পিটি লাগতে। তাই নাকি সোনা? খুব চন্ডল। দেখতাম